যান সবাই লাইভটা শেয়ার করে দিয়ে আসেন। কানিজের মোবাইল নাম্বারে কল দিয়ে খোঁজ নেওয়া যেতে পারে ভাইয়া। ভাই আপনার ঠান্ডা কমছে? কমছে। বলা যায় না, এটা আবার বলা যায় না কখন আবার শুরু হবে ঠিক নেই। আমিও জানি না কখন শুরু হবে, আমারও কোনো পূর্বাভাস না দিয়েই শুরু হয়ে যায়, এরকম একটা অবস্থা। ওকে লেটস গো। যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করেন। ক্লিয়ার আছে ভাইয়া? ওকে ক্লিয়ার ক্লিয়ার। গতকাল প্রশ্ন নাম্বার কি ছিল, কত নাম্বার? কর্তা কন্যাকারে 3 পর্যন্ত হয়েছিল। 4 নম্বর কোশ্চেনটা কি? Describe Bacon's concept of truth. ডেসক্রাইব ব্যাকনস কনসেপ্ট অফ ট্রুথ, অর্থাৎ ব্যাকনের যে সত্য সম্পর্কে কনসেপ্টটা সেটা তিনি এখানে আলোচনা করতে বলছেন। প্রথমত যে বিষয়টা বলছেন কোনটা, যে ট্রুথ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? একজন মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাজ এবং মানুষের জন্য, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য সত্যটা অনেক গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? ব্যাকনস কনসেপ্ট অফ ট্রুথ কি বললাম? খুবই গুরুত্বপূর্ণ। বেকন ট্রুথ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সাথে আমাদের সমাজের যে মানুষ রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ট্রুথটা কি অবশ্যই হেল্পফুল হবে। সমাজে আমাদের সত্যবাদী যারা রয়েছে, সমাজের মধ্যে যারা বসবাস করে, তাদের কি একটা অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। সবাই তাকে রেসপেক্ট করে, তাকে সম্মান করে, তাই না? করে কিনা? জি ভাইয়া। তাহলে কারে করে না? মিথ্যা বলে, প্রতারণা করে। প্রতারণা করে, এদেরকে মানুষ বিশ্বাস করে না। এমনি বিষয়টা যে আসলে আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি যদি সত্যের পথে থাকেন, সত্য কথা বলেন, তাহলে কি হবে বিষয়টা, যে আপনি সঠিক এবং ভুল যে সিদ্ধান্তগুলো আছে, অবশ্যই ভালো সিদ্ধান্ত সবসময় নেওয়ার সক্ষমতাটা আপনার মধ্যে থাকবে যদি আপনি সত্য কথা বলেন। আর যদি আপনি মিথ্যা কথা বলেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। বুঝা গেছে? জি ভাইয়া। এবং একটা বিষয়, তাহলে এখানে ট্রুথ ইজ হেল্পফুল, আমরা অ্যাজ আ পয়েন্টশিপ বলতে পারি ট্রুথ ইজ সেকেন্ড। আমরা কি বলতে পারি? কারণ কি পিপল লাই, পিপল মিথ্যা কথা বলে বিকজ কি লাইক চেঞ্জ, অর্থাৎ তারা পরিবর্তন করতে চায়। অর্থাৎ কথা, তার যে সত্য কথা রয়েছে, মানুষ পরিবর্তন, কথা পরিবর্তন করতে বেশি ভালোবাসে, তাই না? একটা জিনিসের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না। মানুষের ইচ্ছাটাই, মানুষের ইচ্ছা, অর্থাৎ নর্মালি দেখা গেল কোনো একটা কথা বলতেছে, ওই কথার মধ্যে কোনো একটা কথা অ্যাড হয়ে গেল, তার মানে অ্যাড হয়ে যাওয়া কথাটা কিন্তু মিথ্যা কথা, তাই না? তাদের চিন্তা ভাবনাটা এরকম, আসলে যদি সে সত্য কথা বলে, যে সত্য কথাটা তাদেরকে একটা লিমিটেশনের মধ্যে রাখতেছে। কিসের মধ্যে? একটা লিমিটেশন, সীমাবদ্ধতার মধ্যে রাখতেছে।
মানে তারা যে ফ্রিডমটা পাওয়ার কথা সেই ফ্রিডমটা তারা পাচ্ছে না। এই জন্য মানুষের একটা ইচ্ছা বা ইচ্ছা শক্তি বলবো আমরা, যে মানুষের একটা ইচ্ছাই রয়েছে যে কথা পরিবর্তন করা, চেঞ্জ করা, ডাইভার্ট হয়ে যাওয়া, কথা বলতে 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 মিথ্যা কথা বলে ফেলবে। এরকম একটা মানুষের মানে সহজাত আচরণ বলা যেতে পারে। সবার ক্ষেত্রে না, অবশ্যই এক্সেপশনাল হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষদের এইরকম চিন্তা ভাবনাটা থেকেই যায়। এজন্য মিথ্যা কথা বলে, কারণ তারা তাদের কথাবার্তা এক জায়গায় একটা আইডিয়ার মধ্যে স্থির থাকতে চায় না, তারা পরিবর্তন করতে চায়। পরিবর্তন হওয়ার যে প্রবণতাটা, এটা মানুষের মধ্যে সব থেকে বেশি। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাবো যে মানুষজন আসলে এই মিথ্যা কথাটাই বেশি এনজয় করে কিনা? জি ভাইয়া। মিথ্যা কথাটা কেন বেশি এনজয় করে? কারণ বিষয়টা ওইরকমই যে ওই যে আমরা বলি নর্মালি সত্য কথার ভাত নাই। যে আপনি যখন কাউকে সত্য কথা কবেন, আপনার কোনো বান্ধবী আপনাকে ফোন করে বললো বা কোনো বন্ধু ফোন করে বললো বা টেক্সট করে বললো যে বন্ধু পড়তেছিস, আপনি লিগালি পড়তেছেন না, আপনি ওই জন্য বললেন যে পড়েন না, কিন্তু সে দেখা গেল বিশ্বাস করলো না, সে দেখা গেল বিশ্বাস করে না। এই ঘটনাটা আপনাদের সাথে এখন খুবই ঘটবে, বেশি পরিমাণে ঘটবে। পড়া দরকার আপনার প্রচুর পরিমাণে, সবাই মনে করতেছে আপনি ছিঁড়ে দিচ্ছেন, ফাড়া দিচ্ছেন, এরকমটা মনে করতেছে সবাই, কিন্তু আসলে আপনি পড়তেছেন না। কি আসলে কি এরকমটা? আপনি কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? কম দেখি। সত্য কথা ভাইয়া। ভাইয়া। কিন্তু মানুষজন মনে করতেছে আপনি জি পড়ে ভাইয়া। ঘুমায় ফাটাই দিচ্ছেন। মানুষজন মনে করতেছে না, আপনার বন্ধু বান্ধবরা মনে করতেছে না, আরে তুমি তো কঠিন পড়াশোনা করতেছো, সবসময় পড়তেছো, তোমার তো পড়াশোনা শেষ, তোমার আর কি পড়া লাগে, এই সেই। কিন্তু আসলে সেও পড়তেছে না, সেও দেখা গেল এই হেন তেন করতে করতে তারও দিন চলে যাচ্ছে। পরীক্ষার হলে গেলে বোঝা যায় ভাইয়া কে পড়ছে আর কে পড়ে নাই। পরীক্ষা হলে গেলে বোঝা যায় কি পড়ছে না। আচ্ছা, ওটা বোঝা যায় না ভাইয়া, পরীক্ষার হলে যা আসবে যা পাই সব লিখে দেয়। এখন যদি কেউ ওটা দেখে মনে করে যে পড়ে, তাহলে কি আর করার। এই যে জিনিসটা রয়েছে, আসলে মানুষজন যে মিথ্যা কথাটা এনজয় করে, এই সত্য কথা বলবেন সে বিশ্বাস করবে না, মনে করবে আপনি ঠিকই পড়তেছেন কিন্তু আপনি পড়তেছেন না, সত্যটাই বলছেন বিশ্বাস করতেছেন। কিন্তু মানুষের যে এই যে জিনিসটা, এটা এটা আসলে খুবই খারাপ, যে আসলে আহ তাদেরকে বিশ্বাস করতে হবে, একটা বিশ্বাস জায়গা রাখতে হবে, এই জায়গাগুলোতে বিশ্বাস করতে হবে। আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে সাম পিপল এনজয় লাইং, কিছু মানুষ আছে যারা কি মিথ্যা বলতে পছন্দ করে। আচ্ছা, সত্য যে রয়েছে, সত্য আসলে আমাদের সোসাইটি যে রয়েছে, সমাজ, এটাকে আবার সুন্দর করে তুলবে। সমাজের মধ্যে যদি সেরকম কোনো যারা ভালো ভালো জায়গায় পজিশন রয়েছে, তারা যদি সত্য কথা বলে বা সবার সামনে স্বচ্ছতা তুলে ধরে, তাহলে আমাদের সমাজের অবশ্যই কি হবে, উন্নতি হবে, হবে কিনা? ভাইয়া। এবং তারা সম্মানিত হবে। অর্থাৎ এই যারা রয়েছে অনেস্ট পিপল, সৎ মানুষ যারা রয়েছে, তারা কি হবে, রেসপেক্টেড হবে, মানুষজন তাদেরকে সবাই সম্মান করবে। আদারওয়াইজ সে যদি দেখা যায় যে সে তো একটা সত্য কথা বলে দুইটা মিথ্যা কথা বলে, তাহলে কিন্তু তারা কিন্তু আর কেউ বিশ্বাস করবে না। করবে না ভাইয়া। এবং যে মিথ্যা কথা বলতেছে সেও কিন্তু জানে, সেও জানে, কি জানে, যে আসলে সত্যটা আসলে ভালো, ট্রুথ ইজ গুড। যে মিথ্যা কথা বলতেছে, যে মিথ্যাবাদী, সেও জানে সত্যটা ভালো। কিন্তু কেন মিথ্যা কথা বলে মানুষ? ওই যে গতকাল যে প্রশ্নটা করেছি সেখানেই তো অ্যান্সার গুলা রয়েছে। ওভারঅল যদি বলি, সে লাভবান হওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে, হয়তো বা নিজের ইমেজটাকে, নিজের পার্সোনালিটিটাকে, নিজের লাভবান হওয়ার জন্য বা নিজেকে গৌরবান্বিত করার জন্য সে মিথ্যা কথা বলতেছে। সব জায়গায় এই কাজগুলা হয়ে থাকে। বোঝা গেছে? জি ভাইয়া। যদি সত্যের সাথে ভাইয়া হ্যাঁ বলেন। বলতেছিলাম কি ভাইয়া, একবার নাকি আমাদের একটা জমিতে আর কি আমি এই যে বাজার থেকে কামাই আনছি আর কি, মানে ধান কাটার জন্য। তো ওইটা জমি অ্যাকচুয়ালি ভাইয়া কিন্তু 4 কাঠা। তো আমি ওনাদেরকে বলছি যে এটা জমি 4 কাঠা, ধান কাটতে হবে। তো ওনারা কোনো মতে আমার কথা মানতে নারাজ। ওনারা বললো এখানে 6 কাঠার কম হবেই না। তো আমি তো এখন, তো আমার আম্মা কিন্তু ভাই আগে বলছিল যে ওদের সাথে সত্য কথা বলে কোনোদিন টিকতে পারবি না, তুই বলবি 3 কাঠা, ওরা বলবে 4 কাঠা, তারপরে ঠিকই আসবে। তো আমি তো ঘটনা এক পর্যায়ে ভাই আমি তখন ওদেরকে 6 কাঠারেই টাকা দিছিলাম। তো তখন থেকে আমি বুঝতে পারলাম যে পৃথিবীর কি না অবস্থা জানি না, কিন্তু বাংলাদেশিরা ম্যাক্সিমাম জাতীয় বেঈমান।
বাংলাদেশিরা জাতীয় বেঈমান কথাটা আমার খুব ভালো লাগছে। বাংলাদেশিরা আসলে বেঈমান, বাংলাদেশিরা বেঈমান, বাংলাদেশিরা আসলে ভাইয়া কাঠা কি? জমি জায়গা আছে না, জমি জায়গা। আপনারা কি বলেন? আপনারা শতক বলেন তাই না? হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া। আজকে জমির হিসাব হবে। 50 শতক 1 বিঘা, বুঝেন তো? বিঘা জি ভাইয়া, শুধু জি ভাইয়া। এটা বইয়ের ভাষা, এটাও বইয়ের ভাষা। 50 শতকে হচ্ছে 1 বিঘা, বিঘা 1 বিঘা। এরকম উনি কাঠা বলছে, কি বলছে? কাঠা। এরকম হচ্ছে 2.5 শতক, 2.5 শতকে হচ্ছে 1 কাঠা। বুঝে গেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই সবাই বুঝছেন? জমির হিসাবও আপনাদের বোঝানো লাগতেছে আমার। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটাকে তুলে ধরে, কিন্তু আসলে এই যে শতক বলা হচ্ছে, যেটা শতক এবং বিঘা, এটা হচ্ছে বইয়ের মধ্যে এটা রয়েছে। এবং এই যে কাঠা রয়েছে, আরো বিভিন্ন, এই যে নীলফামারী এইদিকে যারা রয়েছে তারা কি যেন বলে শতক বলে। না, আরো অন্য আছে। এই মনিরা, আপনি বলেন, কি বলেন আপনারা? ভাইয়া বিঘা বলে আমাদের এদিকে। পোয়ার হিসাব করে, তারপর দোন বলে ভাইয়া, দোন দোন, বিঘা ওই দোন, যে এই যে দোন, দোন। দোন বলে, দোন। তারা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলে, কিন্তু শতক আর হচ্ছে বিঘা এটা হচ্ছে অ্যাকচুয়াল হিসাব। ওকে, নেক্সট। আচ্ছা, পয়েন্ট আকারে লিখে দিয়েন বোর্ডে। পয়েন্ট আকারে বলতেছি, লিখতেছি না, অনেকগুলো প্রশ্ন আছে তো। ট্রুথ ইজ লাইক ডেলাইট। আচ্ছা, এটা প্রশ্ন যাক, এটা যেহেতু শেষ করে দিয়েছি। ট্রুথ ইজ লাইক ডেলাইট মানে কি? ট্রুথ কি? হচ্ছে আনন্দ। ট্রুথ ইজ লাইক ডেলাইট, ডেলাইট, ডেলাইট। এই ডেলাইটের ও কথা বলছি, ভাইয়া, বুঝতে ডেলাইট। পারি নাই ভাইয়া। বাবা রে বাবা, মিউট করেন, মিউট করেন, মিউট করেন। সত্যটা কি? মূলত সত্যটা মূলত ক্লিয়ার, মূলত ক্লিয়ার এবং ক্লিয়ার এন্ড ব্রাইট। সত্যটা কেমন? ক্লিয়ার এন্ড ব্রাইট, তাই না? আর মিথ্যাটা কি? মোমবাতির মতো। 167 পেজ। ক্যান্ডেল লাইট। মিথ্যা কি? এটা হচ্ছে কি? ট্রুথ। আর ক্যান্ডেল লাইট কি? ফলস, লাইট, মিথ্যা। বোঝা গেছে? জি ভাইয়া। মূলত এভাবেই তুলে ধরছেন ফ্রান্সিস বেকন। এই তার সত্য সম্পর্কে অভিমত গুলা এভাবেই পোষণ করছেন, যে সত্য আসলে সমাজেও, সমাজের মানুষের জন্য, সমাজের জন্য উন্নতি বয়ে নিয়ে আসতে পারে, সমাজের একজন ব্যক্তির মধ্যে উন্নতি নিয়ে আসতে পারে। সমাজে সত্যটাকে এই যে ক্লিয়ার এন্ড ব্রাইট এর সাথে তুলনা করছে, ডিলাইটের সাথে তুলনা করছে পরিষ্কার এবং উজ্জ্বল। অন্যদিকে ফলস আরো বেশি উজ্জ্বল, ক্যান্ডেল লাইট ঝকমক চকমক, এরকমটা মনে করা হচ্ছে। বুঝা গেছে? ক্যান্ডেল লাইট ডিনার কে কে করেছেন উইথ হিজ অর হার, কি বলে সেটা? হ্যাঁ ভাইয়া। কেউ করেন নাই? স্বীকার করেন, দুই একজন স্বীকার করেন, আমরাও একটু এক্সপেরিয়েন্স নিই। ভাইয়া শুনি নাই। ক্যান্ডেল লাইট ডিনার কে কে করছেন উইথ হিজ অর হার বিলভড, বিলভড? জি ভাইয়া, করি নাই ভাইয়া, কিন্তু করার অনেক শখ আছে। নাই ভাইয়া, কেউ করবো কার সাথে? আরে ভাইয়া করিও নাই, করার শখও নাই। ওইটুকু আলোতে খাওয়া যায় নাকি? যাইবো যাইবো, কেন যাবো না, যাবো। আচ্ছা, যাক, ভালো। যারা করেছেন খুবই ভালো, যারা আবার করার চেষ্টা করবেন, যারা করেন নাই তারাও করেন। ভাইয়া কত পেজ পড়াচ্ছেন? জানি না কত বললাম পেজ। না 167 পেজ, কানে কম শোনেন? হ্যাঁ, দেন তো দেন, কানে কম শোনে। 67 পেজ বলছে তো ভাই। আচ্ছা, তারপরে প্রশ্ন কি আছে? একটা কোটেশন রয়েছে, প্লান্টিং অফ কান্ট্রিজ লাইক ইজ লাইক প্লান্টিং উডস। এখানে মূলত এই যে অফ প্লান্টেশনের একটা প্রশ্ন রয়েছে,
কলোনাইজেশনটাকে তিনি কিভাবে কম্পেয়ার করেছেন কিসের সাথে? প্লান্টিং এর সাথে, বৃক্ষরোপণের সাথে। অর্থাৎ কলোনাইজেশনটাকে তিনি কিসের সাথে কম্পারিজন করেছেন? বৃক্ষরোপণের সাথে। প্লান্টেশন, প্লান্টেশন প্লান্টিং ট্রিস, প্লান্টিং ট্রিস, প্লান্টিং ট্রিস ট্রিস বানানটা কি? TREES, ট্রিস। তাহলে এখানে কলোনাইজেশন, উপনিবেশবাদ যেটা রয়েছে, উপনিবেশবাদটাকে তিনি কিসের সাথে কম্পারিজন করেছেন? বৃক্ষরোপণের সাথে। কারণটা কি? colonizing a country is like planting trees. কেন এই কথাটা বলেছেন তিনি? কারণটা কি? ভাইয়া কারণ হচ্ছে এই প্লান্টিং ট্রিস বা একটা ট্রি, গাছকে আপনি যদি বড় করতে চান সেক্ষেত্রে আপনাকে কি দিতে হবে? টাইম দিতে হবে। কি দিতে হবে? সময় দিতে হবে। আপনি কি আজকে দিলেন কালকেই ফলাফল পাবেন, এখান থেকে ফল পাবেন এমনটা না। তাহলে তাকে উন্নতি করতে, তার বড় হতে আমাদের কি করতে হবে? সময় দিতে হবে। ঠিক সেরকমই আপনি যখন কলোনাইজ করবেন বা কলোনাইজেশন একটা স্থাপন করবেন কোথাও, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই টাইম দিতে হবে, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট কত বছর? 20 ইয়ার্স এর কথা বলছেন। কত ইয়ার্স? 20 বছর। অর্থাৎ আপনি যদি গাছ থেকে ভালো কিছু পেতে চান, অর্থাৎ ফল থেকে শুরু করে এবং গাছের কাঠ যে রয়েছে, গাছ রয়েছে, সেখান থেকে যদি ভালো কাঠ পেতে চান, আপনাকে কমপক্ষে 20টি বছর অপেক্ষা করতে হবে। অন দা আদার সাইড আমরা যদি দেখি, এই কাঠটা আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। অন দা আদার সাইড বা অন দা আদার হ্যান্ড আমরা যদি দেখি যে কলোনি যদি স্থাপন করেন কোথাও, সেক্ষেত্রে আপনাকে 20টি বছর অপেক্ষা করতে হবে। তার আগে আপনাকে কোনো ধরনের এখান থেকে লাভের আশা করা যাবে না। এবং সেই প্রস্তুতি নিয়েই তিনি আসতে বলছেন একটা কলোনি স্থাপন করার জন্য। বোঝা গেছে? জি ভাই। তাহলে এখানে আমরা বেনিফিট পাবো? নো কুইক বেনিফিট পাবো? বেনিফিট পাবো খুব তাড়াতাড়ি? যদি এখান থেকে কোনো কান্ট্রি কি চায় খুব তাড়াতাড়ি বেনিফিট পেতে চায়, তাহলে কি পাবে? সেটা কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। কি হবে? ধ্বংস হয়ে যাবে, কি না? এবং এক কথা বলেন না কেন আপনারা, আজকে কি চামনেস নাই আপনাদের মধ্যে? কথা বলেন না কেন? কোন আগে এটার উত্তর দেন, কথা বলেন না কেন? সবাই মনে হয় ঘুমায় পড়ছে ভাইয়া। আপনার কথা শুনতে আচ্ছা ঠিক আছে, গুড। কথা বলবেন। নো কুইক বেনিফিট, কারণ এখানে আমরা খুব তাড়াতাড়ি বেনিফিট পাবো না। যদি আমরা খুব তাড়াতাড়ি বেনিফিট পেতে চাই, লাভ পেতে চাই, তাহলে কি হয়ে যাবে? আমাদের কলোনিটা কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? কলোনিটা আমাদের ধ্বংস হয়ে যাবে। এবং আপনি যে চিন্তা ভাবনা করে আসছেন, আপনি যে পরিকল্পনা করে আসেন, প্ল্যান করে আসেন, সব প্ল্যানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। হবে কিনা? জি। এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের কি দ্রুত লাভের আশা করা যাবে না। এখানে সব থেকে যে বিশেষ জিনিসটা দরকার কি, সেটা প্যাশন্স। প্যাশন্স বলতে আসলে কি? ধৈর্য। দরকার। আপনি একটা গাছ লাগাবেন, গাছ লাগার পর কমপক্ষে 20 বছর অপেক্ষা করবেন। এই যে আপনার ধৈর্যটা, 5 বছর পর যদি আপনি কেটে ফেলেন গাছটা, তাহলে সেখান থেকে খুব বেশি আপনি লাভবান হবেন না। আপনি যদি 20 বছর পর সেই গাছটা কাটেন, সেখান থেকে কি সেখানে এই 20 বছর পর্যন্ত কোনো ফলমূল পেতে পারেন অনেকগুলা, এটা আপনার প্রফিট হবে। দেন আপনি কি সেখান থেকে ভালো কাঠ পাবেন এবং দেখা গেল অনেক, যদি গাছ বড় হয়ে যায়, অনেক টাকাও পেতে পারেন। ঠিক সেরকমই বিষয়টা, যে প্যাশেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্যটা আপনার গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাবে যখন আপনি কলোনি স্থাপন করলেন, কলোনি স্থাপন করার পরে যদি আপনি 20টি বছর অপেক্ষা করেন, তাহলে দেখা যাবে সেখান থেকে আপনার পরবর্তীতে
বেশি প্রফিট আসা শুরু করবে। আর তার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য বলতেছে প্যাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে বেনিফিটটা, এই বেনিফিটটা কি আসবে? কুইকলি আসবে নাকি স্লোলি আসবে? স্লোলি। স্লোলি। ওকে ডান। এই জিনিসগুলোই রয়েছে আমাদের এই প্রশ্নটাতে। শেষ? বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ভাই এখানে প্ল্যান্টিং উড দিয়ে প্ল্যান্টিং ট্রিজ বোঝাচ্ছে না? জি, প্ল্যান্টিং উড কাঠ, যেটা ট্রিজ বোঝাচ্ছে। আচ্ছা তারপরে কোশ্চেনটা কি বলেন তো কেউ একজন? What are the things that should be taken into consideration while doing plantation in a ফার অফ far ভিজিয়ন। off region? আচ্ছা ধরেন এখানে বলতেছে যে এখানে তিনি বেশ কিছু অ্যাডভাইস দিয়েছেন। কি দিয়েছেন? অ্যাডভাইস দিয়েছেন যে কোন জিনিসগুলা মূলত আপনি যে একটা দূরবর্তী অঞ্চলে নতুন একটা প্লান্টেশন, উপনিবেশ, কলোনি স্থাপন করবেন, তার কিছু অ্যাডভাইস দিয়েছেন। সেই জিনিসগুলো আসলে কি কি? প্রশ্ন বোঝা গেছে? ভাইয়া প্রথমে একবার বলেন, বুঝতে পারি নাই। ডুইং প্লান্টেশন অর্থাৎ আপনি যখন উপনিবেশ স্থাপন করতে যাবেন কোন একটা দূরবর্তী অঞ্চলে, কোন একটা দূরের অঞ্চলে, কোন জিনিসগুলো লাগবে, কোন জিনিসগুলো লাগবে। এই কারণে ফ্রান্সিস বেকন এখানে বেশ কিছু অ্যাডভাইস প্রদান করেছেন। কি কি অ্যাডভাইস গুলো সেটা আমরা দেখব। যে আসলে এখানে অফ প্লান্টেশনের মধ্যে তিনি গিভ সাম অ্যাডভাইস ফর আ নিউ প্লান্টেশন। কোথায়? ইন আ ফার অফ রিজিয়ন, একটা অঞ্চলে একটা নতুন প্লান্টেশন, উপনিবেশ স্থাপন করবেন। এই কারণে আপনাকে বেশ কিছু উপদেশ প্রদান করেছেন এখানে। এই যে বলছে হোয়াট আর দ্য থিংস, জিনিসগুলা কি কি? ক্লিয়ার? প্রশ্ন বোঝা গেছে? জি। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, রাইট দ্য চুজ দ্য রাইট প্লেস। অর্থাৎ আপনাকে সঠিক যে স্থানটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেটাকে প্রথমে কি করতে হবে? নির্বাচন করতে হবে। যেখানে মূলত কি ফার্মিং হবে, যেখানে মূলত কি হবে? ফার্মিং হবে, চাষাবাদ হবে। সেই জায়গাটাকে আপনাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। বুঝাতে পারছি? ব্রিটিশরা আমাদের দেশে আসছিল কি সব থেকে কি এই জায়গাগুলোতেই কিন্তু সব থেকে বেশি চাষাবাদ হইতো না? এই জন্য তারা আমাদের এই ভারতবর্ষটাকে কি করেছিল? বেছে নিছিল। এটা বলতে পারতেছেন না। সেকেন্ড, ফোকাস অন ফার্মিং। কি বললাম? ফোকাস অন ফার্মিং অর্থাৎ এখানে মূলত যে বিষয়টা এগ্রিকালচার, এগ্রিকালচার বলতে কি বুঝি আমরা? কৃষিকাজ। এইটাকে বেশি সব থেকে গুরুত্ব দিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ফুড, খাবারের জন্য। অর্থাৎ আপনি যে বেঁচে থাকবেন, বেঁচে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন রয়েছে। এখন দেখা গেল আপনার দেশে কোনো ধরনের কি হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না, চাষাবাদ করতে পারতেছেন না, আপনাকে অন্য দেশের থেকে আমদানি করতে হয়। সেক্ষেত্রে আপনি কতটা নিজেকে সেফ মনে করতেছেন? আপনি সেফ? সেই দেশে কোনো সমস্যা হলে খাবার পাঠাচ্ছে না, অন্য কোনো দেশগুলোতে সমস্যা হলে খাবার পাঠাচ্ছে না। যদি এরকমটা হয় তাহলে কি আপনি বাঁচবেন? না খেতে পেয়ে মরে যাবেন, এরকমটা ঘটবে। ক্লিয়ার? এই জন্য আপনাকে চাষাবাদ হবে এমন কোন জায়গাটা আপনাকে নির্বাচন করতে হবে। কিসের জন্য? খাবারের জন্য এবং ইনকামের জন্য। কারণ এই চাষাবাদ থেকে কিন্তু ইনকাম হয়, ভালো ইনকাম হয়। ওকে, এই যে পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? অনেক দাম ছিল, অনেক ভালো ছিল, দাম ভালো। কি 2 নাম্বার পয়েন্টটা কি লিখছেন এগ্রিকালচারের সাথে? ফোকাস অন ফার্মিং।
ফোকাস অন ফার্মিং, এটা 2 নাম্বার পয়েন্ট। এখানে বলছি এই কালচার, সরি এগ্রিকালচারের কথা বলছি। তারপরে বলবো এখানে আপনাকে প্লান্ট ক্রপস, আপনাকে কি ক্রপস মানে কি শস্য। আপনাকে কি করতে হবে, বপন করতে হবে। এবং এখানকার যে মানুষরা রয়েছে তারা যদি না জানে তাদেরকে শেখাতে হবে হাউ টু গ্রো ফুড, কিভাবে আসলে এই শস্যটাকে আপনি বেড়ে উঠাবেন, এগুলো আপনার মানুষজনকে শেখাতে হবে যদি মানুষজন না জেনে থাকে। বুঝা গেছে? আমরা দেখতে পাবো সেখানে তিনি কি বলছেন, স্যান্ড গুড পিপল, অর্থাৎ ফ্রান্সিস বেকন অফ প্লান্টেশনের মধ্যে কি বলেছেন যে এই ফ্রান্সিস বেকন প্লান্টেশনের মধ্যে ভালো মানুষ যারা যারা আসলে হার্ড ওয়ার্কিং পারসন, কারা হার্ড ওয়ার্কিং পারসন বা প্রয়োজনীয় ব্যক্তিদের এই প্লান্টেশনের মধ্যে নিয়ে যাওয়ার কথা বলছেন কিনা? জি বলছেন। যেমন ফার্মার্স, বিল্ডার্স, তারপর কি ডক্টরস, এই যারা মূলত পরিশ্রমী ব্যক্তি রয়েছে, যাদের মূলত প্রয়োজন রয়েছে, পাচক থেকে শুরু করে এই সব ব্যক্তিদের তিনি কিন্তু কোথায় নিয়ে আসতে বলছেন, এই প্লান্টেশনের মধ্যে বা কলোনির মধ্যে। আবার যারা ক্রিমিনাল, যারা লেজি পারসন, তাদেরকে নিয়ে যেতে বলছেন না, তাদেরকে না অ্যাভয়েড ভাইয়া। করতে বলছেন। তাহলে তারা কাজ কাম করবে না, খালি বইয়া বইয়া খাবে। আমার মতো আমি যেমন বইয়া বইয়া খাই আমার বাপের হোটেলে, লেজি পারসন। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, বিল্ড মোরাল এন্ড সোশ্যাল লাইফ। বিল্ড মোরাল এন্ড সোশ্যাল লাইফ কি বলছে? বিল্ড মোরাল বলতে আসলে এখানে আপনার ধর্মীয় যে বিষয়টা রয়েছে, অর্থাৎ চার্চের কথা বলবে। অবশ্যই তারা তো খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল, তাহলে তারা কি বলবে? চার্চের কথা বলবে, চার্চেস। এটা আপনাকে ভাইয়া নিচে দেখা যাচ্ছে না, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে না ভাই। এখন দেখা যায়, এদিকে লিখবো চার্চ। আপনাকে এই চার্চ কি করতে হবে? তৈরি করতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। নৈতিক শিক্ষা প্রদান করার জন্য একমাত্র ভালো দিক হচ্ছে ধর্মীয় কোনো জায়গা, ধর্মীয় কোনো প্রতিষ্ঠান হতে পারে। সেখানে মানুষকে আপনি নৈতিক শিক্ষা দিতে পারবেন। অর্থাৎ যত খারাপ ব্যক্তিটাই হোক না কেন, দেখা গেল সব ধর্মের মধ্যে রয়েছে খারাপ ব্যক্তিরা রয়েছে, কিন্তু তারা কিছু কিছু খারাপ ব্যক্তি রয়েছে যারা গডকে বিশ্বাস করে, গডকে মানে। ইভেন যদি আমি নর্মালি বলি, দেখা গেল ফ্রাইডেতে যত খারাপ কাজই করুক না কেন, সুদ খাক বা হারাম কাজ করুক না কেন, তারপরও সে ফ্রাইডেতে নামাজ পড়তে যায়। তার মানে কি? তার মধ্যে, কারণ ওই জায়গাটা সে জানে কিছু নৈতিক শিক্ষা পাওয়া যাবে, মোরাল লিসন। বিষয়টা এরকম যে আসলে মানুষদেরকে আপনি যদি নৈতিক শিক্ষা প্রদান করতে চান, সব থেকে ভালো জায়গা হচ্ছে ধর্মীয় স্থান, ধর্মীয় কোনো জায়গা, প্রতিষ্ঠান হতে পারে, সেটা ক্লিয়ার? এবং মানুষের যে মূল্যবোধ রয়েছে, টিচ ভ্যালুস, মানুষের যে মূল্যবোধ রয়েছে সেটা সম্পর্কে আপনাকে অবগত করতে হবে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। শিব বা মন্দিরের কথা জাস্ট কথা কেন বলতেছে? হ্যাঁ, এটা নিরপেক্ষভাবে পরিবেশ স্থাপনের কথা বলছে না, মানে চার্চের কথা কেন বলতেছে? মন্দির মসজিদ এগুলা হবে না? আরে আপু, ওটাই তো আমি তো বললাম কথাটা, যে তিনি যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী, সেক্ষেত্রে তিনি চার্চের কথাই তো বলবেন, অন্য কথা তো বলবেন না। বলবে? বললাম আমি, আচ্ছা ভাইয়া, কথাটা তো বলছি আমি অলরেডি, আপনি হয়তো শুনেন নাই। আচ্ছা, বোঝা গেছে এই জিনিসটা? জি ভাইয়া। মেক গুড লস, ভালো আইন তৈরি করতে হবে, নিরপেক্ষ আইন তৈরি করতে হবে, যাতে করে মানুষজন সঠিক বিচার পায়, সেই আইন তৈরি করতে হবে। অর্থাৎ প্রথম যে কাজটা যে মানুষের প্রতি আপনার বিশ্বাস তৈরি করে নিতে হবে।
মানুষের প্রতি যদি বিশ্বাস তৈরি করে না নিতে পারেন আপনি, মানুষজন আপনাকে পছন্দ করবে না, মানুষজন আপনার কথাও শুনবে না। সহজ কথা। অর্থাৎ আমি কথাকার কথা বলতেছি, একটা কলোনিতে অ্যাডভাইস গুলা দিয়েছেন যে এই কাজগুলো করতে হবে আপনাকে। ফ্রান্সিস ব্যাকন বলছেন যে এই কাজগুলো যদি আপনি করতে পারেন, মানুষজন আপনাকে বিশ্বাস করবে, মানুষজন আপনার প্রতি ভরসা পাবে। ধরেন আপনি আসলেন, আপনি ক্ষমতা দেখাইলেন, সামরিক শাসন, আপনি সামরিক শক্তি দেখাইলেন, সামরিক শক্তি দেখাইলে মানুষের সাথে পারবেন আপনি? একটা না একটা সময় তারা ক্ষুব্ধ হয়ে উঠবেই, উঠবে না? জি ভাইয়া। আমাদের 1971 সালে কত মানুষকে মেরেছে? 30 লক্ষ মানুষকে মেরেছে। আমরা স্বাধীনতা পেয়েছি না? যদি আরো 20 লক্ষ মারা যেত, তারপরেও আমরা কি যুদ্ধ চালাইতাম না? একটা সময় আমরা স্বাধীন হইতাম, জি হইতাম ভাইয়া। না? সেভাবে পেরে ওঠা সম্ভব নয়, সামরিক শক্তি দিয়ে পেরে ওঠা সম্ভব নয়। আপনাকে এভাবে আসলে মানুষজনকে নিয়ন্ত্রণ করতে হবে। বুঝা গেছে? যখন ব্রিটিশরা অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করেছে, তাদের সামরিক শাসন দেখানো শুরু করেছে, তাদের প্রশাসনিক শাসন দেখানো শুরু করছে, তখনই কিন্তু ঝামেলাগুলো তৈরি হয়েছে। নাহলে কিন্তু এরা 200 বছর টিকতে পারতো না, প্রায় 200 বছর টিকতে পারতো না। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে ওই বিষয়টাই আবার আসবে, কোনটা? প্যাশেন্স। বি প্যাশেন্স। আপনি যদি দ্রুত লাভ চান তাহলে হবে? দ্রুত লাভ মানে আপনি না। এক্সপেক্ট করেন যে আমি খুব তাড়াতাড়ি লাভবান হব, তাহলে কিন্তু সম্ভব নয়। বুঝা গেছে? জি ভাইয়া। এবং আরেকটা জিনিস, ইনভেস্ট প্রপারলি। আপনাকে যে ইনভেস্ট করবেন আপনি যে জায়গাটা, সেটা আপনাকে যথোপযুক্ত ভাবে করতে হবে। ভুল জায়গায়, ধরেন আপনি কোনো একটা চাষাবাদের ক্ষেত্রে যদি বলি, ভুল জায়গায় যদি ভুল একটা চাষাবাদ করেন বা কোনো একটা মানে বীজ বপন করেন অন্য, যেটাতে খুব বেশি লাভবান হবেন না আপনি, বা যেটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি, তাহলে কি আপনার ঠিক হবে সেটা? তাহলে তো আপনার লস হবে। সেক্ষেত্রে সেটা করা যাবে না। আপনাকে যে জায়গাটা আপনি ইনভেস্ট করবেন সেটা ভালো করে করতে হবে। যেমন তিনি কলকারখানা কি বলছেন, স্থাপন করার কথা বলছেন, উঁচু জায়গায় করছেন, তাই না? যে জায়গাগুলোতে ট্রানজাকশন ভালো, যাতায়াত ভালো, সেই জায়গাগুলোর কথা বলছেন, উঁচু জায়গায় বলছেন, যাতে করে কোনো সমস্যা না হলেও ডুবে না যায়। ক্লিয়ার? তো আপনাকে প্রপারলি ইনভেস্ট করতে হবে। যেখানে ইনভেস্ট করেন না কেন, প্রপারলি, খুব যথোপযুক্ত ভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কি হবে, আপনার প্লান্টেশনটা কি সাকসেসফুল হবে। আদারওয়াইজ সাকসেসফুল হওয়ার প্রবণতা খুবই কম। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে কি প্রশ্ন রয়েছে? What, according to Bacon, are disadvantages of having great place in life? কি বলছে? ডিসঅ্যাডভান্টেজ, তাই না? জি ভাইয়া। According to Bacon are the disadvantages of having great place of in life. অর্থাৎ একজন মানুষের ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাগুলা, গ্রেট প্লেস যারা অবস্থান করে বা গ্রেট প্লেস হোল্ডার, যারা মূলত কি উচ্চ পদাসীন ব্যক্তি রয়েছে, তারা কি কি সমস্যার সম্মুখীন হয়? প্রশ্নটা এটা। বুঝা গেছে প্রশ্ন? জি ভাইয়া। খুবই ইজি কোশ্চেন, বলেন তো কি হতে পারে? লস অফ পার্সোনাল ফ্রিডম। তারা ব্যক্তিগত স্বাধীনতা পায়? না ভাইয়া। না ভাইয়া। ফ্রিলি লাইফ লিড করতে পারে? না। না ভাই। তারা গভর্নমেন্টের কি করে, সার্ভ করে, তাই না? সব সময় জি। মানুষের সেবা করে। জি। তাদের জীবন সম্পর্কে ভাবার বা চিন্তা করার সময় পায়? না ভাইয়া। পায় না। টু মেনি রেসপন্সিবিলিটিস। তাদের কি অনেক দায়িত্ব আছে কিনা? জি। জি ভাইয়া। টু মেনি রেসপন্সিবিলিটিস, অর্থাৎ মানুষের দায়িত্ব তাকে নিতে হয়। ধরেন একজন এমপি বা মন্ত্রী, তাকে অনেক দায়িত্ব নিতে হয় না? পুরা ডিস্ট্রিক্টের দায়িত্ব তাকে নিতে হয়, নিতে হয় কিনা? এবং কোনো অকারেন্স যদি হয়,
কোনো যদি সমস্যা হয়, কোনো যেন যদি কোনো খারাপ কিছু ঘটে, তাহলে সেটারও রেসপন্সিবিলিটি তাকে নিতে হয়। কি কারণে হলো তাকে জবাবদিহিতা দিতে হয়। সুতরাং সব বিষয়ে তাকে কি করতে হয়, এগুলো দেখভাল করতে হয়। এই জন্য বলতেছে টু মেনি রেসপন্সিবিলিটিস, তাই তো। এবং সে যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেয়, এই ভুল সিদ্ধান্তের জন্য অনেক বড় বিপদ হতে পারে। তাই জন্য তাকে সবসময় চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্তটা নিতে হয়, তাই না? এই জন্য কি বলতে পারি আমরা, টু মেনি রেসপন্সিবিলিটিস, তার অনেক দায়িত্ব রয়েছে, তাই না? জি জি ভাইয়া। এই বোঝা যাচ্ছে কিনা বলেন? ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া। অলওয়েজ বিং ওয়াচ। আপনি ধরেন বিসিএস ক্যাডার হইলেন, আপনি এলাকায় আসলেন বা এলাকা থেকে যাওয়া আসা করেন, মানুষজন আপনাকে জাজ করবে না, মানুষজন আপনার দিকে তাকায় থাকবে না, দেখবে না কি করতেছে না করতেছে। ইভেন আপনার লাইফ স্টাইল থেকে শুরু করে সবগুলাই মানুষ দেখবে, ওই ছেলেটা এরকম ভাবে চলাফেরা করে, এরকম করে, এখন চাকরি করতেছে, এইভাবে যায় ওভাবে যায়। আপনি ইচ এন্ড এভরিথিং আপনার যদি আপনি কেউ যদি বিয়ে করে, তার ওয়াইফ কেমন আচরণ করে, সবকিছুই তারা কি করে, অবজার্ভ করে, সবকিছুই অবজার্ভ করে, করবে কিনা, অর্থাৎ জাজ করে। আপনি হাই পজিশন হোল্ড করে আছেন, হাই পজিশন হোল্ড করে থাকলে অলওয়েজ অবজার্ভ বাই পিপল। আপনাকে সবসময় মানুষজন কি করবে, পর্যবেক্ষণ করবে, কি করতেছেন না করতেছেন। কোনো যদি ভুল ত্রুটি পাইছে তাহলে এবং মানুষজন আপনাকে দেখে কি করতে পারে, হিংসা করতে পারে। আপনি খুব ভালো চলতেছেন, ভালোভাবে জীবনযাপন করতেছেন, হিংসা করতে পারে। আমি যদি মন্ত্রী মিনিস্টারের কথা বলি, তাহলে তাদের যে অপোজিশন রয়েছে তাদের জেলাস ফিল হয় না, তারা জেলাস ফিল করে না, জি ভাইয়া। তারা কাজের প্রেসারে থাকে না, জি। ওই জিনিসটাই। আচ্ছা, আরেকটা কি বলা যেতে পারে, মোর এনিমিস, তার শত্রু থাকবে কিনা। জি। আমার ভাই কিছুই নাই, আমি দিনে আনি দিনে খাই, আমার কি শত্রু থাকবে? আমার সাথে শত্রুতা আমি করে বা আমার ক্ষতি করার কেউ চেষ্টা করলে কোনো লাভ আছে কারো? না ভাইয়া। যার আছে যে এ অনেক বাড়তেছে, অনেক ভালো চলতেছে, তার তো মানুষ ক্ষতি করতে চাইবে কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। ওয়াস্ট মানে এখানে কি বোঝানো হচ্ছে? দেখা, নজরদারিতে রাখে। অবজার্ভ বিং অবজার্ভ। ওয়াচ মানে কি, নরমালি ওয়াচ মানে কি, দেখা বা অবজার্ভ, সেম জিনিসটাই। তাহলে মোর এনিমিস আর ডেঞ্জার, অনেক বিপদ থাকবে আপনার জন্য, অনেক শত্রু হবে আপনার, হবে কিনা? জি ভাইয়া। মানুষজন আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে ওই পজিশন থেকে নিচে নামানোর চেষ্টা করবে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। প্রেশার টু বি অনেস্ট, তারা কি চাইবে, অবশ্যই সৎ থাকতে চাইবে। কি থাকবে, দে মাস্ট স্টে অনেস্ট এন্ড অ্যাভয়েড কারাপশন। কিন্তু আসলে কি পারে? সবাই পারে? না ভাইয়া। কেউ যদি ঘুষ না নিতে চায়, আপনি এটা তো ঘুষ দিচ্ছি না আপনাকে, এটা জাস্ট আপনার কি চা নাস্তা খাবেন, এটাকে আপনি ঘুষ বলতেছেন কেন? ধরেন একটা অফিসে একজন ব্যক্তি আসছে, যে তার একটা ফাইল সিগনেচার করে দিলে সে ওই কাজটা পাবে। তো তাকে এখন আসতেছে, সেই ব্যক্তিটা আসলে দেখতে সব কাগজপত্র ঠিকঠাক নেই, খুব একটা ভালো মানে টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তাকে প্রলোভন দেখাচ্ছে, সে ঘুষ খায় না। ফাইনালি দেখা গেল টাকার একটা বিটকেস নিয়ে আসে, তার টেবিলের উপর রেখে বিটকেসটা ওপেন করে দিছে, সেখানে অনেক কোটি কোটি টাকা আছে। দেন বলতেছে, এটা আপনার জন্য স্যার, এটা আপনি কখনো মনে করেন না যে এটা ঘুষ, এটা জাস্ট আপনি চা নাস্তা খাবেন এই জন্যই আর কি। এটা কিন্তু ঘুষ কখনো মনে করবেন না। যখন এতগুলা টাকা চোখের সামনে থাকবে, তখন কিন্তু আপনার মাথা কিন্তু ঠিক থাকবে, সবার দ্বারা সম্ভব নয় সেটাকে কন্ট্রোল করা। বুঝা গেছে? তো সেরকম বিষয়টা যে
জি ভাইয়া। শেয়ার টু বি অনেস্ট, তারা সৎ থাকতে চাবে বা সৎ থাকবে, সবাই পারবে না, কেউ কেউ থাকবে, কেউ কেউ থাকতে পারবে না। এগুলো হচ্ছে ডিফিকাল্টিস, এগুলো হচ্ছে আমাদের হাই প্লেসে অবস্থানকারী ব্যক্তিদের জন্য একটা ডিফিকাল্টিস, ডিসঅ্যাডভান্টেজ, এগুলো অসুবিধা। বোঝা গেছে? ক্লিয়ার? প্রশ্নটা সহজ, খুবই সহজ কোশ্চেন, ভাইয়া। প্রত্যেকটা কোশ্চেন সহজ, আরো সহজ করে দেওয়া হচ্ছে আপনাদের। আসলে কি বোঝা যায় নাকি যায় না, নাকি খালি জি ভাইয়া করার জন্যই আসছেন ক্লাসের মধ্যে? দেখি যাচ্ছে ভাইয়া। না ভাইয়া বোঝা যাচ্ছে। ভাইয়া অনেক ভালো হইতেছে। ভাই আপনি আজকে কেমন আছেন? জি ছোটন মিয়া ভাই খুব ভালো আছি মোটামুটি। 30 শতকে একদম, জি ওটা হচ্ছে আমাদের এলাকায় বলা হয় ছোট বিঘা। ওটা 30 না 35 শতক, না 30 না 33 শতকে একদম। ক্লাস কি মিটে হচ্ছে না? লিঙ্কটা কেউ গ্রুপে দিয়ে দেন। ক্লাস তো মিটে হচ্ছে। আকলিমা বিনতে শাহজাহান, rising is difficult but fall is sudden. Yes, right. Rising is difficult but fall is sudden. হ্যাঁ আসলেই আমাদের জীবনের আমরা যখন আস্তে আস্তে বেড়ে উঠতে 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 পড়াশোনা করে করতে 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 কষ্ট করতে করতে একটা ফাইনালি জব পাই, আর দেখা গেল আমাদের একটা ভুলের কারণে আমাদের সেই জবটা চলে যেতে পারে, খুব সহজেই আপনি পতিত হলেন। এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আর এতদিন ধরে চেষ্টা করতেছেন, আপনি পড়াশোনা করতেছেন, সেই ছোট্টবেলা থেকে চলতে আছে নন স্টপ চলতে আছে, তারপরে সে একটা জব পাচ্ছেন, সেটা যেতে আর সময় লাগতেছে না। আচ্ছা ওগুলো কি ছিল? ডিসঅ্যাডভান্টেজ, তাই না? আর ভার্চু, ভার্চু গুলা কি কি? গুড কোয়ালিটিস, গুড কোয়ালিটি, এখানে কি ভাইস এন্ড ভার্চুস দুইটাই আছে না? গুড এন্ড ব্যাড কোয়ালিটিস। হোয়াট আর দ্য ভার্চুস এন্ড ভাইসেস অফ গ্রেট প্লেস? প্রথমে যদি ভার্চু বলি, কি কি বলতে পারি? রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি অর্থাৎ একজন গুড লিডার বা একজন হাই প্লেস হোল্ডার মানুষের কথা ভাববে, সাধারণ পাবলিকের কথা ভাববে, ভাববে কিনা? শুধুমাত্র তার নিজের কথা ভাববে না, সবার কথা ভাববে, তার এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া। তারপরে বলা হচ্ছে ফেয়ারনেস। ফেয়ারনেস দ্বারা আসলে কি? সকল মানুষের সাথে সমানভাবে ট্রিট করা হবে, সকল মানুষকে কি ইকুয়ালি। ফেয়ার ডিসিশন, আপনার একজনকে জব দেওয়ার অধিকার রয়েছে বা আপনার সেই ক্ষমতাটা রয়েছে, কাউকে আপনি চাইলে সিলেক্ট করলে সেই জবটা তারই হবে। এই জন্য এখানে আবার অনেকে দেখা যাবে কৃষকের ছেলে থেকে, মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে উচ্চবিত্তরাও আসতে পারে, উচ্চবিত্ত ঘরের সন্তানরাও আসতে পারে বা আসবে, সব ধরনের মানুষ আসবে। কিন্তু আপনাকে এখানে কি থাকতে হবে? অনেস্ট থাকতে হবে, একটা ফেয়ার ডিসিশন নিতে হবে, সঠিক ভালো একটা সিদ্ধান্ত নিতে হবে, কি যাতে যে উপযুক্ত এখানকার তাকে নিতে হবে। বোঝা গেছে? এই জন্য বলছে ফেয়ারনেস। ক্লিয়ার? ফেয়ারনেস দিয়ে কি বুঝাচ্ছেন? হ্যাঁ, সততা, সবাইকে এক নজরে দেখা। ফেয়ার ডিসিশন, ভালো সিদ্ধান্ত, ভালো ভালো ওটাকে বলছে গুড কোয়ালিটিস। ভাই আমাদের স্বতন্ত্রতা বেশি তো আমাদের চাকরি ক্ষেত্রে। হ্যাঁ, একটা সময় বাংলাদেশে তো শোনা যায় মামা চাচা খালু না থাকলে নাকি চাকরি হয় না, তাই না? ঠিক বলছেন ভাইয়া। এগুলো আমরা বাংলাদেশে শুনি, অন্যান্য দেশে অবশ্য কমই আসলে শোনা তো যায়। সেটাই বাস্তব। এটাই বাস্তব, তাই না? একটা জি বাস্তব। ভাইয়া। ক্লাসটা মেইন গ্রুপে আছে না, আমাদের পেজে আছে, নালে বেশ কিছু কথা বলতাম, ইনডিরেক্টলি বলি কিছু কথা। যেই পোলাগো টিউশনের টাকা দিয়ে চলতে হইতো, সেই পোলাগুলা এখন বিমানে করে ঘুরতেছে। আর কিছু বলতে হবে? আপনাদের ওদিকেরই তো ভাইয়া। আর কিছু বলতে হবে? শুধু আমাদের এদিককার না, যারা যারা আছে সবাই, সকল এরিয়ায় আছে, নট অনলি নর্দার্ন সাইড বাট অলসো সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সব সাইড। বুঝেছেন মনুরা? জি ভাইয়া, তা ঠিক।
বললাম আর কি। ভাই আপনাদের সাদ্দাম ভাই, আপনাদের ঠাকুর গায়ে। কি আর ভাই, সমস্যা নেই, উই ডোন্ট কেয়ার। ভালো হচ্ছে না? ভালো না খারাপ হচ্ছে? ওভারঅল ভালোই হচ্ছে। ওভারঅল ভালো হচ্ছে, গুড। দুইটাই ভাইয়া, মানে চিন্তা করলে হচ্ছে যদি খারাপ দিকগুলোকে আমরা মানে খুঁজে বের করি তাহলে অনেক খারাপ, আর ভালো হচ্ছে অবশ্যই, দুটাই আর কি। ভালো খারাপ দুটোই হবে, অস্বাভাবিক কিছু না। যে কোনো জায়গায় ভালো খারাপ দুটোই হবে। আপনি সেই পজিশনে গেলে আপনার পজিশনেও আপনি ভালো কাজও করবেন, খারাপ কাজও করবেন, কিন্তু এক্সাজারেশন বুঝি তো আমরা, হাইপারবল বুঝি তো, এক্সাজারেট জি ভাই। মানে জি। যতটা হওয়ার দরকার না ততটা যদি হয়ে যায় তখন কিন্তু ঝামেলাটা হয়, তখন মানুষের চোখ লাগবে। আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না, বা এই চিন্তাগুলো আমাদের করতে হতো না, কারণ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমাদেরকে কথাগুলো বলাচ্ছে। শুনতেছি কতগুলো নাকি নিয়োগও হয়ে গেছে, আমরা জানি না। ওকে, ওটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা না বলি। আচ্ছা, তারপরে সেলফ কন্ট্রোল, কি বলছে? সেলফ কন্ট্রোল এন্ড প্যাশনস। এটা কি প্যাশনস? তাহলে একজন লিডারের বা একজন হাই পোস্ট হোল্ডার তার অবশ্যই কি থাকতে হবে? তাকে কাম হইতে হবে, কাম, শান্ত, আত্মনিয়ন্ত্রণ। তার মধ্যে একটা তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তাকে খুব তাড়াতাড়ি রেগে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ভাইয়া আমি না মাত্র জয়েন হইছি, কোন প্রশ্নটা পড়াইতেছেন আমি বুঝতেছি না। মনুরা 8 নম্বর 168 পেজের 8 নম্বর। 168 পেজের 8 নম্বর কোশ্চেন পরে ইত্যাইছি। আপনি কই ছিলেন এতক্ষণ? রান্না করতেছিলাম। আরে রান্না করতেছি, কি বলবো, আর কিছু বললাম না, কি রান্না বান্না করতেছিলেন? রেকর্ড দেখে নিয়েন শুরুর দিকে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই ছাড়া তো আর কিছু উপায় নাই ভাইয়া। সেলফ কন্ট্রোল এন্ড কি লিখছেন? প্যাশনস, ধৈর্য, ধৈর্য, এটা থাকতে হবে। আর নেক্সট সার্ভিস টু আদার। আমরা দেখতে পাবো আসলে তাদের কি করতে হবে, মানুষদের সার্ভিস দিতে হবে, মানুষের সেবা করতে হবে। তারা কি, এই যে হাই প্লেস হোল্ডার যারা রয়েছে, হাই প্লেসেস আর লাইক কি, এরা মূলত কি, যারা তাদেরকে সার্ভেন্ট। তারা কার সার্ভেন্ট? গভর্নমেন্ট, সরকারের, গভর্নমেন্টের সার্ভেন্ট। তারা কিন্তু আমাদের বস নয়। তারা কি আমাদের বস? তারা আমাদের বস না, তারা হচ্ছে সার্ভেন্ট। তাদের অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে, তারা আমাদের দেখাশোনা করবে, আমাদের কোনটা জায়গায় ভালো হয় সেই কাজগুলো করার দায়িত্ব হচ্ছে তাদের। তারা সিদ্ধান্ত নেবে এই কাজটা করলে তাদের ভালো হবে, এবং তারাই যদি অসৎ হয় তাহলে সমস্যা আছে ভাইয়া। ওকে, এগুলো ছিল ভার্চুস। ক্লিয়ার? তাহলে এখন কি ভার্চু মানে কি? ভার্চু মানে গুণ ভাইয়া, ভাইসেস না ভার্চু। গুড কোয়ালিটি। এখানে কি প্রাইড নাম্বার 1। যদি আপনি অহংকার করেন, ভাইস মানে কি দোষ, তাই না? জি ভাই। Some powerful become proud and think তারা সবার থেকে বড়। তারা কি অন্য মানুষের থেকে বেশি বেটার। ক্ষমতাবান ব্যক্তিরা কি মনে করে, তারা সবার থেকে ভালো, আমার থেকে ভালো আর কেউ নেই। এই যে অহংকার, এই অহংকারটা খারাপ, বোঝা গেছে? জি ভাই। তারপরে কি বলা যেতে পারে? গ্রিড, লোভ। কি লোভ তাইলে ভাইয়া। কিন্তু তাদের এই ক্ষমতা ব্যবহার করে অনেক অর্থ সম্পদ করতে পারে। করতেছে মানুষজন, করে না?
জি ভাইয়া। পারলে জি ভাইয়া ভাইয়া। ক্ষমতা ব্যবহার করে টাকা পয়সা করতেছে, অস্বাভাবিক কিছু না, করবে। ক্ষমতা যখন থাকবে, ক্ষমতা এমন একটা নেশা, অন্যরকম একটা নেশা। ক্ষমতা, পাওয়ার, এটা যাকে পেয়ে বসবে সে পাগল হয়ে যাবে যদি না থাকে। টেনশনের কিছু নাই, ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার হবে, অস্বাভাবিক কিছু না, এটা হবেই। নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতার অপব্যবহার করবেই। এখন জায়গাটা হচ্ছে লিমিটেশন আনলিমিটেশন, যেটা রয়েছে আর কি, লিমিটেড আনলিমিটেড, এই হলো ব্যাপার। বোঝা গেছে? বাংলাদেশে যদি জি ভাই। যে সরকার রয়েছে, পরবর্তী কোনো যদি সরকার আসে, নির্বাচিত সরকার, তারা যে দুর্নীতিগ্রস্ত হবে না তার কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না। নতুন যদি কোনো রাষ্ট্র দল আসে, তারা যে দুর্নীতিগ্রস্ত হবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। ক্ষমতা অর্থাৎ লোভ, ভেরি ব্যাড থিং। যদি এই লোভটা থাকে একজন মানুষের মধ্যে বা হাই পজিশন হোল্ডার মানুষের মধ্যে, তাহলে সমস্যা আছে, সে দুর্নীতি করবে। বুঝা গেছে? দুর্নীতি জি ভাই। যেটা বা কারাপশন যেটাকে বলি আমরা, কারাপশন। তার কাছে ক্ষমতা রয়েছে, সে চাইলে দুর্নীতি করতে পারবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিতে পারবে। আমার কাছে ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা রয়েছে? আমি 5 জনকে, আমি যদি বলি 5 জনের কি বলে সুপারিশ করে দিলাম, 5 জনে আমাকে 10 লাখ টাকা করে দিবে, 50 লাখ বা 20 লাখ টাকা করে দিবে, 1 কোটি টাকা। আমি সুপারিশ করে দিবে, কারণ আমি ওইখানে আপনি ক্লাস করার সময় ডিলে, কারাপশন, রাফনেস, ফ্যাসিলিটিস ওই চারটা হবে না, নাকি এগুলো হবে যে? ওই 4টা দিলেও হবে, এইগুলা দিলেও হবে, কোনো সমস্যা নেই। ভাইয়া ওই 4টা দিলেও হবে, কোনো সমস্যা নেই, সেম জিনিস। ঠিক আছে? জি ভাইয়া। নিচের প্রশ্নটাতে পাবো আমরা ব্যাড হ্যাবিট বা ভাইসেস, ওই 4টা দিলেও হবে, এখানেও ওই 4টা দিলে হবে। কারাপশন বা এগুলো দিলেও হবে, সমস্যা নেই। কারাপশন, দুর্নীতি, আমি সুপারিশ করে দিলে যদি হয়ে যায়, সুপারিশ করলে যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষমতাটা আমি ব্যবহার করব না? সেই ক্ষমতা যদি আমার কাছে থাকে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা মানুষ চায় কি একটা হেলদি লাইফ লিড করতে, তাই না? চাই কি না? জি ভাইয়া। জি ভাইয়া চাই। হেলদি বলতে আসলে কি বুঝি আমরা? কি বুঝাইলাম? স্বাচ্ছন্দ্য, সম্পদশালী ভাইয়া। টাকা পয়সা থাকবে, যখন যেটা কেনার ইচ্ছা করবে তখন সেটা কিনতে পারবো, এরকম সবাইটা চায়। এখানে আমরা যতজন আছি সবাই চাই আমরা যে আমার এত টাকা থাকবে, এতগুলো টাকা থাকলে আমার যখন ইচ্ছা করবে আজকে এটা ড্রেস কিনবো, এটা কিনবো, আজকে এটা কিনতে ইচ্ছা করছে। ভাইয়া আমি চাই না। কি ডারে? ভাইয়া আমি মনে মনে তো ঠিকই ভাইয়া চায়। যত থাকবে সম্পদ, তত টেনশন, তত খরচ, তত মানে যত জ্বালা যন্ত্রণা হলো সব সম্পদ। ইস, সবাই চায়, সবাই চায়, বুঝছেন? শুধু বলে লাভ নাই। তো এই হচ্ছে ভয়েসেস গুলা, ক্লিয়ার? এই যে আপু বললেন না যে 4টার কথা বলছিলাম বইয়ের মধ্যে ছিল, সেই 4টা কি? ডিলে, কারাপশন, রাফনেস, ফ্যাসিলিটি, এরকম ছিল না 4টা? জি ভাইয়া। ওগুলো দিলেও হবে, সমস্যা নেই। নেক্সট কোশ্চেন কি আছে? আচ্ছা, এখান থেকে মনে হয় বেশি শর্ট দেওয়া হয়ে গেছে, তাই না? এই যে প্রশ্নটা আছে এটা জাস্ট বলবো, বললেই আপনারা বুঝতে পারবেন, যে কথাগুলো বলছি ওই কথাগুলোই থাকবে। What practical advice did Bacon give man in high position? তিনি বাস্তবিক কিছু কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন যারা হাই পজিশন হোল্ডার, উচ্চপদাসীন ব্যক্তিদের উপদেশ দিয়েছেন। কি কি উপদেশ দিয়েছেন, তাদের অ্যাডভাইস দিয়েছেন? দেখি, জাস্ট শুনবেন, ঠিক আছে? শুনে মনে রাখার চেষ্টা করবেন। হাই পজিশন না ভাইয়া লিখে দেন, লিখে দেন। পরে মনে থাকে না, খাতা দেখলে তো আবার পরে ঠিক মতো পড়তে পারবো। হাই পজিশন brings
মেনি ডিউটিজ আর রেসপন্সিবিলিটিস, ওই সেম জিনিসগুলোই তো আসবে এখানে, আলাদা করে বললে হয়ে যেত। হি মাস্ট ফেস প্রেশার এন্ড ক্রিটিসিজম। Pressure and criticism. There is fear. ভয় থাকবে, কিসের ভয় বলেন দেখি? Sudden fall. হঠাৎ করে কি হবে, তার পতন হয়ে যাওয়ার ভয় থাকবে। বুঝা গেছে? আগে কথা কয় না, পোলা পাইন। জি ভাইয়া। He loses his personal কি ফ্রিডম। freedom. He must have some good qualities. He must have some good qualities. He should know. তার জানা উচিত when to resign. When to resign. বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? He should know when to resign. মানে সঠিক সময়ে কি, রাইট টাইমে সঠিক সময়ে তাকে রিজাইন নিতে হবে, অবসর নিতে হবে। বুঝা গেছে? তার পোস্টে, তার যে পোস্ট সেই জায়গাটা থেকে অবসর নিতে হবে। এখন সে অনেক বয়স হয়ে গেছে, রিজাইন না নেয় তাহলে তো সমস্যা। না হলে কি মানুষজন কি হাসাহাসি করবে, মানুষজন কি এটা একটা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, নেক্সট। হ্যাঁ ভাইয়া বুঝছি। He must have avoid bad habits. Bad habits গুলো কি কি? ডিলে, তারপর কারাপশন, তারপর রাফনেস, তারপর ফ্যাসিলিটি। এই ব্যাড হ্যাবিট গুলো তাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। জি ভাই। এই ভাইয়া ফাতেমা তো দুই ধরা নাম্বারের ওটাই প্রেসার এন্ড এর পর কি লিখছেন ভাই? ওটা দুই নাম্বার লাইনে কোনটা? প্রেসার এন্ড ক্রিটিসিজম, সমালোচনা। ওই চারটা উল্লেখ করতে হবে যে না? এই যে চারটা, হ্যাঁ হ্যাঁ, করলে খুবই ভালো হবে, করতে হবে। আচ্ছা কি হয়েছে? জি ভাইয়া। ভাইয়া আর একটু দেখেন, আমি একটু ভাইয়া বসি। ডিলে, করাপশন, তারপর এগুলা কি, আর এই দুটো একটু বলতে। রাফনেস, RUGHNESS, ফ্যাসিলিটি। হইছে? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে প্রশ্নটা কি? How does Bacon argue against revenge? অর্থাৎ এখানে তিনি রিভেঞ্জের, প্রতিশোধের এগেইনস্টে কেন কথা বলেছেন, কিভাবে আর কি, মানে বিষয়টা এরকম যে কেন আসলে মানুষজন রিভেঞ্জ নিবে না, কেন রিভেঞ্জ নেওয়া উচিত নয়, তিনি এটা উল্লেখ করেছেন রিভেঞ্জের বিরুদ্ধে। অর্থাৎ তিনি কি বলেছেন? রিভেঞ্জ ইজ আ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, একটা খুবই বাজে কাজ বা খারাপ কাজ, এটা বন্য একটা কাজ। ওকে,
হ্যাঁ, প্রশ্নটা কি বলছে? How does Bacon argue against revenge? প্রশ্নটা কি বলেন? আপু বলেন, আপনি বলেন। How does Bacon argue against revenge? তার মানে কি কি বলতেছে, কিভাবে বেকন আর কি রিভেঞ্জের বিরুদ্ধে কি করে, তর্ক বিতর্ক করে বা আলোচনা করে, বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, শুরু করলাম। হ্যাঁ, revenge keeps people stuck in past. stuck মানে কি? আটকে থাকা। রিভেঞ্জ কিপস পিপল, মানুষদেরকে কি রাখে? অতীতের মধ্যে। এই হচ্ছে প্রতিশোধটা মানুষকে অতীতের মধ্যে আটকে রাখে, আটকে রাখে। কেন এই কথাটা বললো তিনি? অর্থাৎ প্রতিশোধ নিতে যায় কখন? তার সাথে কোনো কিছু একটা ঘটনা ঘটেছে। যদি ঘটনাটা ঘটে না হলে তো প্রতিশোধ নিতে চাইবে না। তার মানে তার আগের ওল্ডার যে অ্যাঙ্গার রয়েছে, কি রয়েছে? ওল্ড অ্যাঙ্গার, অতীতের যে রাগ রয়েছে, সেটার ভিত্তিতেই কিন্তু কি সে প্রতিশোধ নিতে যাবে। তার মাথার মধ্যে সবসময় কিলবিল করবে, আমারে প্রতিশোধ দেওয়া লাগবে, পরে আমি খাইছি, এরকম চিন্তা ভাবনা কিন্তু থাকবে। তার মানে এই জন্য বলছে যে অতীতের কি, অতীতের মধ্যে আটকে থাকবে, প্রতিশোধের পাল্লায় পড়ে অতীতের মধ্যে আটকে থাকবে। বোঝা গেছে? সে কি কোনো কিছু চিন্তা করতে পারবে, ফরওয়ার্ড করতে পারবে লাইফে, সামনের দিকে? সে সময় সবসময় তার মাথাটাই ঘুরবে, তাই না? জি ভাইয়া। এর ফলশ্রুতিতে কি বলছেন? ইট ইজ বেটার টু ফরগেট। এর থেকে ভালো কি? ভুলে যাওয়া। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এবং এটা হচ্ছে একটা জ্ঞানী কাজ হবে, যখন আপনি কাউকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বুঝতে পারছেন? এতে করে কি হবে? তার সম্মানটা বাড়বে না কমবে যদি সে ক্ষমা করে দেয়? বাড়বে। তার সম্মানটা বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে রিভেঞ্জ জিনিসটা কি এখানে? রিভেঞ্জ ইজ, টেল মি, often unfair. আনফেয়ার বলতে আসলে কি বুঝি আমরা? বলেন তো। যেটা ন্যায্য না। রিভেঞ্জ ইজ অফেন আনফেয়ার, অর্থাৎ প্রতিশোধটা কি প্রায়শই কি হয়? অন্যায় হয় বা খারাপ হয়, তাই তো? ভালো নয়, ভালো হয় না। তাহলে রিভেঞ্জ ইজ অফেন আনফেয়ার। কারণটা কি? তিনি কেন আসলে কি বলছেন? প্রশ্নটা কি ছিল? যে প্রতিশোধটা নিয়ে, প্রতিশোধের বিরুদ্ধে কেন কথা বলছেন তিনি? কেন সমালোচনা করছেন প্রতিশোধের বিরুদ্ধে, তাই না? সেই বিষয়টা যে আসলে এটা হচ্ছে আনফেয়ার, এটা আনফেয়ার, ন্যায্য নয়, অন্যায় এটা। তারপরে কি? ইভেন্টস হার্টস পিপল, মানুষদেরকে কি করে? মানুষের মধ্যে কষ্ট দেয়, তাই না? অর্থাৎ মানুষকে এটা কষ্ট দেয়, মানুষ কি করে তুলে? এংরি করে তুলে, রাগান্বিত করে তুলে, কিনা? এই জিনিসটা কি, যখন সে অলওয়েজ রাগান্বিত থাকবে, তার মাথায় চাপ থাকবে, তখন সে কি করবে? তার মাইন্ডটা কি ফ্রেশ থাকবে? না ভাইয়া। যেটা তার মনকে কি করবে?
একটা তার হার্ট করবে, তার মনের মধ্যে আঘাত, ক্ষতি করবে, হার্ম করবে, হার্ম হিজ মাইন্ড। ক্লিয়ার? তার থেকে ভালো কি ফরগিভনেস shows true strength. ফরগিভনেস, ক্ষমা করে দেওয়াটা দেখাচ্ছে কি ট্রু স্ট্রেংথ, সত্যিকার একটা শক্তি। সত্যিকার একটা শক্তি কি ক্ষমা করে দেওয়া কাউকে, যে আমি এই ভুলটা করছি তারপর আমাকে ক্ষমা করে দিল। অলওয়েজ গোটা জীবনে তাকে কি করতে হবে? অনুশোচনা করতে হবে। তার পুরো লাইফে তাই সে অনুশোচনা করে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি ক্ষমা করে দেন আপনি। ক্লিয়ার? ভাইয়া যারা নিজের বুঝতেই পারে না তাদেরকে ক্ষমা করলে কি হবে? কোনটা কোনটা? যারা বুঝতে পারে না তাকে ক্ষমা করলে কি বুঝতেছে? যারা বুঝতে পারে না সে হচ্ছে মাইন্ডলেস পারসন। তাদের মন হৃদয় পেরেও হচ্ছে অনেক ইয়া করে বের হয় ভাইয়া, অনেকে মানে বুঝে যে সেটা তার ভুল হচ্ছে কিন্তু স্বীকার করবে না। স্বীকার করতে হবে না। কিন্তু এই জিনিসটা বা এই বিষয়টা একটা না একটা সময় সে যদি খুব বেশি বড় একটা অন্যায় করে ফেলে, তাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, তাকে আপনি কিচ্ছু করেন নাই, তাকে অনুশোচনায় ভোগাবে। একটা সময় আসে, একটা সময় আসে। এটা এখন ইয়াং এজে যদি থাকে সেক্ষেত্রে সে কখনো অনুশোচনা আসবে না, ধুর ও আবার কি করতে পারবে, কিছু করতে পারবে না, এই সেই এরকম এরকম করে বলবে। দেন ফাইনালি দেখা যাবে একটা সময় আসবে বা এমন একটা বয়স আসবে তখন সে চিন্তা করবে যে আসলে মানে মানুষের মধ্যে কিন্তু একটা সময় রিলিজিয়াস মাইন্ড হয়ে যায়, রিলিজিয়াস ধার্মিকতাটা চলে আসে একটা বয়সে, আসে কিনা বলেন তো? জি ভাইয়া। ধরেন আপনার মা বাবা যারা রয়েছে আগে কিরকম ছিল, এখন কি ধর্মীয় নিয়ম কানুন মেনে চলতেছে বেশি তুলনামূলক আগের থেকে। তার মানে কি তার মধ্যে রিয়েলাইজেশন আসছে, তাই না? জি ভাইয়া। তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসলে এতদিন তো এই সেই করছি, এখন আল্লাহর পথে, সৃষ্টিকর্তার পথে যাই, গডের পথে যাই, এরকম একটা রিয়েলাইজেশন আসে। তখন তাকে ওই কথাটা ভাবাবে, তখন তাকে তার মধ্যে এই অনুশোচনাটা আসবে। এই বয়সে, এরকম বয়সে এটা আসবে না, সে কিছু মনে করবে না। বুঝা গেছে? জি ভাইয়া। তারপরে কোশ্চেন। Revenge is a kind of wild justice. Explain. Revenge is a kind of wild justice. Revenge is a kind of wild justice. তার মানে কি রিভেঞ্জটা খুবই বন্য একটা কি জাস্টিস, বিচার, খারাপ একটা বিচার, খুবই বাজে একটা বিচার, যেটা আসলে করা উচিত নয়। তাহলে লিখে দিব? জি ভাইয়া। হ্যাঁ, কটা বাজে? 10টা। Revenge is not real justice. একটু ওয়েট। এই ফেসবুকে কারা কারা আছেন? এতজন আছেন, ফেসবুক লাইভটা শেয়ার করে দিয়েছেন? কারা কারা লাইভ শেয়ার করেননি কমেন্ট করেন তো দেখি। এখানে যারা যারা আছেন ফেসবুক লাইভে, কষ্টের প্রতিদান হিসেবে তো লাইভটা শেয়ার করে দিতেই পারে। লাইভটা শেয়ার করে রাখি। একটু লাইভটা শেয়ার করে দিলে আমাদেরও ভালো লাগে, বেশি যখন শেয়ার হবে, মানুষ যখন বেশি বেশি দেখবে আমাদেরও তো ভালো লাগবে। আমার তো একটা ভালো লাগার জায়গা করে দিতে হবে যে হ্যাঁ এই ক্লাসটা নিছি, এই ক্লাসটার মধ্যে এতজন শেয়ার করছে, এতগুলো ভিউজ হয়েছে, এতজন মানুষ দেখছে আমাকে, আমি তাদের পড়াচ্ছি, আমার ভালো লাগার একটা জায়গা তৈরি হবে। করেন করেন, শেয়ার করেন। ওকে, এর মধ্যে আপনারা শেয়ার করেন, আমি পড়াই, শুনেন। রিভেঞ্জ ইজ নট রিয়েল জাস্টিস। রিভেঞ্জটা আসলে কি বাস্তবিক কোনো জাস্টিস, বিচার নয়, ন্যায় বিচার নয়। ইট ইজ আনফেয়ার, ইট ইজ আনফেয়ার, এটা অন্যায়। কোনটা? রিভেঞ্জ। বোঝা গেছে? এটা কিসের কারণে হয়? রাগের কারণে হয়, আমাদের অ্যাঙ্গারের কারণে হয়। এটা দ্বারা আসলে আইন ভঙ্গ করা হয়, হয় কি না?
জি ভাইয়া। এই রিভেঞ্জটা আমাদের কোথা থেকে আসে বলেন তো? এটা দেখা যায়? এটা দেখা যায়? জি ভাইয়া। রাগ দেখা যায়? রাগ দেখতে কেমন? না ভাইয়া, লাল না কালা না সাদা? আমি ভাবছি লেখা দেখা যায় কিনা সেটা বলছি। আচ্ছা, সমস্যা নেই। ইট ইজ ফুল অফ ইমোশনস। একটা ইমোশন। এই রিভেঞ্জটা হচ্ছে একটা কি? এটা মূলত ইমোশন। অনুভূতিতে কখনো যদি কোনো আঘাত লাগে, আপনি প্রচুর পরিমাণে রাগান্বিত হবেন। তখন মূলত এই ইমোশনটা ক্রিয়েট হয়। তুমি আমারে 7 বছর ধরে রিলেশন করিয়া, আমারে ছাড়িয়া, একটা টাকুয়া ছেলেরে বিয়া করিয়া ফালাইলা, তোমারে আমি ছাড়ুম, তোমারে আমি ছাড়ুম না। সুযোগ পাইলে আমিও তোমার ক্ষতি কইরা দিব। এইরকম ব্যাপারটা, বুঝছেন? একটা গল্প শোনাই, ঘটনা শোনাই। আমি তখন মেসে ছিলাম, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, মোস্ট প্রবাবলি সেকেন্ড ইয়ারে পড়তাম তখন। তা আমার যে রুমমেট ছিল, সে একটা, তার সাথে একজন মেয়ের রমণীর রিলেশন ছিল। বাট ভেরি গুড, রিলেশন ভালোই চলতেছিল, চলে চলে চলে। তখন আমের সিজন ছিল, আমের সিজন, বুঝছেন? আমের সিজন ছিল। তো ওই সিজনে আমি আর আপনাদের রিপন ভাইয়া মিলে আম কিনতে গেছি। আম কিনে নিয়ে আসি বাইরে থেকে। তো নিয়ে আসার পর তখন আবার মেসের মধ্যে কেউ ছিল না, খুব একজন, মানে আমরা 4-5 জন ছিলাম এরকম। তো আমার রুমমেট ছিল, সে ল্যাপটপে কাজ করতেছিল বা স্ক্রলিং করতেছে, ফেসবুক টেসবুক ইউটিউব দেখতেছিল বাইরে বসে। তো আমি তাকে বললাম যে আম খাই। না, সে বললো সে এখন খাবে না, পরে খাবে। পরে 2 মিনিট পরে যায় দেখতেছি সে রুমের মধ্যে উঠে গেল, এন্ড ইভেন এই যে পরিমাণ কান্না শুরু করলো, আমি মনে করছি যে হয়তোবা তার কোনো, মানে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি ভাবছি যে তার হয়তোবা বাসার কেউ মারা গেছে, এরকমটা ভাবছিলাম। পরে কন্টিনিউয়াসলি কান্না করে যাচ্ছে। আমি ভাবলাম কি হইলো মানুষটার। আমি বললাম যে কি হয়েছে, কোনো সমস্যা নাকি? না, কন্টিনিউয়াসলি কান্না করতেছে, আমাকে কিচ্ছু বলতেছে না, চিল্লাই চিল্লাই কান্না করতেছে, আমাকে কিচ্ছু বলতেছে না। এন্ড ফাইনালি ওর বাসা থেকে ফোন দিছে, আমরা তো কথা বলতে পারতেছে না। আমি ফোনটা রিসিভ করলাম, যে ওনার মা ফোন দিছে যে আন্টি বাসায় কি কোনো সমস্যা? না বাবা, বাসায় তো কোনো সমস্যা না, ওর সাথে যে মেয়ের সম্পর্ক ছিল ওই মেয়ের বিয়ে হয়েছে। ওরা জানেও না যে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে অন্য কারোর সাথে, বা বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে সে ফেসবুকে ছবি দেখছে আরেকজনের আইডিতে, সে পোস্ট করছে, ওইখান থেকে দেখে এই অবস্থা, বুঝলেন? সেই পোলা কি চাবে কোনোদিন তুমি সুখে থাকো? কবে তুমি সুখে থাকো? না ভাইয়া। পারলেও ক্ষতি করবে, তাই না? না কিন্তু আপনি খবর নিয়ে দেখতে পারেন, ও কিন্তু ক্ষতি করে নাই ভাইয়া। ক্ষতি করে নাই মানে সে অভিশাপ দিয়েছে, তুমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। এইটা ঠিক আছে ভাইয়া, রাগের মাথায় তখন দিছিল, কিন্তু পরে কিন্তু সে নিজের এই অভিশাপের জন্য পস্তাইছে যে কেন তার অভিশাপ দিল। পস্তায় নাই সে, সেই মাইয়া পরে আবার কাউকে দুঃখ দিলে সে অবশ্যই সেই দুঃখ পাবে। এই পোলারে ফোন দিছে, এই পোলারে ফোন দিয়ে বলতেছে আমি ভালো নাই, এই নাই সেই নাই, সরি টরি বলছে। তো তোমার সরির খেতা পুরি আমি, ভালো থাকো তুমি। ঠিকই আছে না, অস্বাভাবিক কিছু না, কখনোই মানে সুখে থাকতে পারে না। অস্বাভাবিক কোনো কিছুই না, বিয়ে অন্যজনের সাথে হতেই পারে। এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে আমার ফ্যামিলি থেকে আমাকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, বিয়ে দিচ্ছে, তুমি যদি চাও বা পারো তাহলে আমার ফ্যামিলিকে কনভিন্স করো, নাহলে আমি যদি তোমাকে ছাড়া থাকতে না পারি তাহলে আমি চলে যাচ্ছি, পালা যাচ্ছি, চলো পালাই যাই। এরকম সে বলতে পারতো। সে তার সাথে রিলেশন থাকা অবস্থায়, অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে, তার বিয়ের একদিন আগেও সেই ছেলের সাথে কথা বলছে। এটা কিভাবে সম্ভব রে ভাই? সম্ভব? এটা তাকে জানায় নাই বা সে জানে না। প্রতারক ভাইয়া। ভাইয়া আমার একটা ফ্রেন্ডের সাথে সেম কাহিনী, সেম কাহিনী। এখন আপনার ফ্রেন্ডটাই কি আমার রুমমেট নাকি আমার? ভাই এটা পরিচিতি শিকার, এটা তো মানে ফ্যামিলি এগেইনস্ট থেকে যেতে পারবে না, এরকম কিছু। পরিস্থিতি শিকার না, ওর মাও জানে রে ভাই। ওর মারে ওই মেরে মানে
একসাথে বসে তারা দেখা করতো, একসাথে দেখা করতো, কথাবার্তা বলতো, এভরিথিং ইজ গুড, সবকিছু ঠিকঠাক আছে। ভাইয়া ভালো সাইয়ে দিছে হ্যাঁ শয়তান শয়তান মাইয়া, শয়তানটাই ওটা শয়তান মাইয়া, শয়তান মা, শয়তান মাইয়া। আসলে এটা শয়তানি না ভাইয়া, এটা হচ্ছে ওই যে টাকা দেখলে টাকলুওয়ালা দেখছে এই জন্য পছন্দ করে বিয়ে করে। সরকারি চাকরি। হ্যাঁ এই ছেলেটা অবশ্য সরকারি চাকরি করে, ছেলেটা হচ্ছে কনস্টেবল। না আমার ফ্রেন্ড যার সাথে ইয়া হইছে, ও হচ্ছে বিদেশ থাকে, কাতার। ও আচ্ছা, কাতারে। ভাতার কাতার গেছে টাকা কামাইতে আর কি। আচ্ছা আচ্ছা, ভাতার বিদেশ গেছে টাকা কামাইতে। আচ্ছা যাই হোক, খুব ভালো। না আমার যে রুমমেট সে যে জব করে না, সেও জব করে, ভালো একটা জব করে মোটামুটি। আর আমার ফ্রেন্ড আর্মিতে চাকরি করতো তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। এই এরকম কারোর সাথে হয়েছে আপনাদের মধ্যে? না বিয়ে করবে সবাই, অসবাই বিয়ে, সব না প্রেমিক ভাইয়া, তবে প্রেমিকাদের মধ্যে, আশেপাশে দেখেছি অনেক সব প্রেমিক এরকম। প্রেমিকার, এই শুনেন, সব প্রেমিক প্রেমিকার যে পরিণয় হবে এরকম বিষয়টা না, কিন্তু পরিণয় বাদেও অনেক কথা থাকে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আপনারা যখন 4th ইয়ারে উঠবেন তখন আপনারা পাবেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা কি, আসলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। তো বলতে হবে তাকে যে এই সমস্যা, এই সমস্যা। তো ঠিক আছে, যেহেতু সম্ভবই হচ্ছে না, তাহলে কি, অ্যাজ আ সম্পর্কটা তো ভালোভাবে শেষ হোক, সবাই চাইবে সম্পর্কটা ভালোভাবে শেষ হোক, কেউ কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা, যদি সে লিগালি তাকে ভালোবাসে, তো কেউ চাবে না আসলে কারো ক্ষতি কেউ করুক। কিন্তু যখন এই পর্যায়ে চলে যাবে, এরকম একটা অবস্থা তৈরি হবে, তখন আসলে সে কোনোদিন চাইবে না যে মেয়েটার ভালো হোক, ভালো হোক চাইবে না, স্টিল নাও সে চায় না ওই মেয়েটার ভালো হোক। আমি তো দেখছি রে ভাই, আমার স্বচক্ষে দেখা, মানে কি পরিমাণ দিনগুলা গেছে তার। ইভেন আমার গল্প আপনাদের আলাদা করে একদিন শোনাবো, বুঝছেন, আলাদা করে শোনাবো। আপনারা তো জানেন, ভাই আজকে শুনবো আজকে। আপনারা তো জানেনই, আপনারা তো জানেনই সবাই। না আমরা কিচ্ছু জানি না ভাই, আমরা জানি না। আমাদের ফাইনাল স্টোরি বলি, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ওকে, সেপারেশন সেপারেশন সম্ভব না যে আমার, ইভেন এরকম আমি বলছি যে আমার ফ্যামিলিতেও সবাই জানে, ওর ফ্যামিলিতে সবকিছু জানে, কিন্তু কি কারণে আসলে আমার সাথে বিয়ে দিবে না এটা আমি জানি না, এরকম ব্যাপারটা। আমার ফ্যামিলিতে বলছি আমি যে হ্যাঁ এরকম, আমাকে আমার একদিন আমার বাবা খেতে খেতে বলতেছে যে তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমার পছন্দের মেয়ে আছে এরকম একজন, ফুল ডিটেলস বললাম, এরকম এরকম, ঠিক আছে সমস্যা নেই, পড়াশোনাটা শেষ করো, তারপরে সবকিছু, মানে পজিটিভ, মানে আমার পৃথিবীর সেরা বাবা যদি বলা যায়, আমার বাবা, এটা আমি স্বীকার করি বা আমি মানি এটা। দেখা গেল সবকিছু ঠিকঠাক আছে, বন্ধুর মতো আমরা আচরণ করি, সবকিছু শেয়ার করি, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং। আজকে এখানে একটা মেয়ে দেখে ভালো লাগছে আমার, বলে ফেললাম, আমি শেয়ার করলাম আমার বাবার সাথে। ছেলেদের সম্পর্ক নাকি মায়েদের সাথে খুব ভালো হয়, কিন্তু আমার সম্পর্ক আমার বাবার সাথে খুব ক্লোজ, খুবই ক্লোজ, আমরা সবকিছু শেয়ার হয় আমাদের মধ্যে। তো ফাইনালি দেখা গেল আমিও ভাবছি যে হ্যাঁ ঠিকঠাক থাকবে হয়তোবা সবকিছু, বিয়ে শাদী তার ডেট ফিক্সড হইল, আর ফাইনালি আমরা একদিন মিট করলাম। এই মিটিংটা খুব প্যাথেটিক ছিল। প্রত্যেকটা ছেলে বা মেয়ের জন্য এই মিটিংটা খুবই প্যাথেটিক হবে। প্যাথেটিক ছিল পরবর্তী সময়ে, ও থাকা অবস্থায় না, আমি কন্ট্রোল ছিলাম। বাট যখন সে চলে আসে বা তাকে আমি অটোতে করে উঠাই দেই, ফাইনাল মোমেন্ট যেটা, অটোতে করে উঠাই দিই, আমি লাস্ট 1 মিনিট পিছনে ফিরে তাকাইতে পারিনি, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে আমি হয়তো বা পিছনে ফিরে তাকাইলে আমি পড়ে যাবো, এরকম একটা অবস্থা। লাস্ট আমি বাসে উঠি, বাসে উঠে পাশেই দেখতে আরেকটা কাপল, বাইরে ভাই এটা কোনো কথা? এই কাপড়ে দেখে আমার মাথা মুথা হয়ে গেছে খারাপ। আমি একটা প্যাথেটিক সিচুয়েশন গেছে সেই সময়টা, এবং বেশ কিছুদিন এরকম গেছে। দেন তখন ঈদ ছিল, রমজান ঈদ শেষ হয়েছে, ঈদ হবে আর কি, বাসায় গেলাম, সবাই ছুটিতে বাসায় চলে গেলাম। ভালো লাগতেছে না, সবারই কইতেছে আমার খুব খারাপ লাগতেছে, এই লাগতেছে সেই লাগতেছে। এন্ড ফাইনালি বিষয়টা, এর মধ্যে বাসায় একদিন ফোন দিয়েছিলাম যে আসলে একটু কথা বলি। আমাকে আমার বাবা বলতেছে তোমাকে তোমার মা দেখলো রাস্তার মধ্যে, তুমি কি এদিকে আসছিলা নাকি?
না আমি তো ওইদিকে যাইনি। আচ্ছা, আমাকে বাড়ি যাওয়ার কথা বললো যে বাড়ি আসবো নাকি, কেন? একটা বিয়ে আছে, ওই বিয়েটা খাওয়ার জন্য যাইতে হবে। আচ্ছা, 2-3টা বিয়ে ছিল, তুমি এখানে যাবা আমি এখানে যাবো, তোমার মাকে নিয়ে এভাবে যেতে হবে। ওকে, ভালো। আমি তখন বললাম আমারও তো একটা বিয়ে আছে। কার বিয়ে? বললাম তোমার বৌমার বিয়ে। হ্যাঁ, এই কথা যখন কইছি আমি, তখন আমার মা বলছে ও আচ্ছা, ওই মেয়েটা, ওই যে ওই সবকিছু জানে ওই মেয়েটা। হ্যাঁ, কবে বিয়ে, কি আপনার সময়? সাথে দেয় নাই কেন? হ্যাঁ, আপনার সাথে দেয় নাই কেন? আই ডোন্ট নো, আমি জানি না মানে কেন দিলো হচ্ছে না। মেয়েটা কি তার ফ্যামিলির কাছে শুনেও নেই? শুনছে তো অবশ্যই, কিন্তু আপনাকে হয়তো বলেনি। না, ওর ফ্যামিলিকে বলছে, ওর ফ্যামিলি থেকে খোঁজ খবর বলতে আমার একটা ফ্রেন্ডের মামার মাধ্যমে আমার খোঁজ খবর নিছে মনে হয়। মানে জিজ্ঞাসছিল ওর, আমার ফ্রেন্ডকে যে ও যদি তোমার বোনের সাথে এরকমটা করতো তাহলে তুমি কি করতা, মাইনা নিতা? মানে তখন আমি বুঝে ফেলছি যে আসলে ভালো কোনো হয়তো রিপোর্ট দেয়নি আমার সম্পর্কে, বা ওরা চাচ্ছে না এরকম। এই কারণে আর কি ফাইনালি হয় নাই আর কি। তারপরে যখন এই অবস্থা, খুবই খারাপ শোষণীয় অবস্থা, তখন আমার বাপরে বললাম যে দেখো আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, মানে একদম খুবই বাজে অবস্থা ছিল। আমি ভাবিও নাই কোনোদিন যে আসলে এরকম খারাপ লাগবে, আমি ভাবিনি কখনো। মানে আমাদের সম্পর্কগুলোর মধ্যে তো ওইরকম ঝগড়া টগড়া এরকম কোনো কিছু হইতো না, বুঝছেন? এরকম ঝগড়া টগড়া কোনো কিছু হইতো না, জাস্ট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল। খুব ভালো বুঝতো, আমি খুব ভালো বুঝাইতাম, সে আমার বুঝতো, আমি তার বুঝতাম। কোনো ধরনের ঝগড়ামূলক কথাবার্তা হইলে যদি বলাই আছে এরকম, যদি তোমার কোনো সমস্যা মনে হয়, আমার কোনো আচরণে তোমার খারাপ লাগে, ডিরেক্টলি আমাকে বলবা, সমস্যা নেই, আমি চেষ্টা করবো সেটা শুধরানোর। এরকম একটা রিলেশনশিপ ছিল আমাদের মধ্যে। বাট কি আর করা, হইলো না, কপালে জুটলো না। যাই হোক, সে বিষয়ে আর ওনার বলা যায় হাজবেন্ড কি করে ভাইয়া? জব করে, সেও জব করে, সেও ভাইয়া রিলেশন কত বছর? অত কিছু শুনতে হবে না আপনাদের, থাক আগের। পোলা পান বেশি জানি কি করবা ভাইয়া, ক্লাস ভাইয়া করান। গভর্নমেন্ট জব করে? আপনারে খারাপ লাগবে ভাইয়া। গভর্নমেন্ট জব করে, যে মেয়েটা যে গভর্নমেন্ট জবটা করে ওই অ্যাপ্লিকেশনটা আমি করে দিয়েছিলাম। ওইটা হচ্ছে তার বিয়ের আগের অ্যাপ্লিকেশন করে, ওটা আমি করে দিয়েছি, দেন বিয়ের পরে তার জব হয়েছে। এর থেকে কোনো দুঃখ নাই ভাই, আসলে কি বলবো। না, আমার কোনো দুঃখ নেই, আমি খুব হ্যাপি যে ভালো একটা জায়গায় রয়েছে। ইভেন ভাইয়া এটা সবাই বলে, আমি বুঝি ভাইয়া, বুঝি এগুলা বুঝি। আমি ভাইয়া লিগালি আপনার চাই। সাথে এখনো কন্টাক্ট হয়? না না, আমার সাথে কন্টাক্ট হয় না। আমার বিয়ের পরে ফোন দিয়েছিল, সে পালায় আসতে চায় আমার কাছে আবার। এই তুই ভাগ, দূরে যা। কেন ভাইয়া, উনিও কি সুখে নেই? জানি না, আমি এগুলো খোঁজ খবর নিয়ে নিই পরে। এখন ধরেন আমি চিন্তা ভাবনা করছি, আমি তো ওরে বলে দিছি যে, আমার একটা কথা বলে দিছিলাম আমি, এইখানে আমার ভুলটা। আসলে দেখো যে আমার এখন পড়াশোনা কন্টিনিউ করতেছি আমি, আমার গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি আমাকে কোনোভাবে বাই এনি চান্স আমারে তুমি ফোর্স করতে পারবে না বিয়ের জন্য, বিয়ে করতে হবে, এই করতে হবে, যা কিছু হয়ে যাক না কেন, তোমাকে তোমার ফ্যামিলিকে কনভিন্স করতে হবে। হ্যাঁ, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলে আমি তোমাকে বিয়ে করবো। এই কথাটা বলছি আমি কেন, আমার মনেও নাই যে আমি এই কথাটা বলছি তাকে, বুঝছেন? কিন্তু ও আবার পরে বলছে এই কথাটা যে তুমি এবারে এমনি বলছো, এই জন্য আমি তোমাকে কিছু বলিনি। যা কিছু করে আমি করছি। বিয়ে ঠিক হয়েছিল আরেক জায়গায়, বিয়েটা ভাঙছে সে, আমি কিছু করতে পারিনি, এই জন্য তো আফসোসটা আমার। আপনার আপনার জন্য ফ্যামিলিটা তো একবার তো জানতো শুনে ভাইয়া, দেখুন আপনি ভাইয়া। মানে হচ্ছে ফ্যামিলির সাথে কথা বলে কিছু করতে পারতেন। হ্যাঁ, ওই যে দোষটা তো আমার, মানে সমস্যাটা আমার ছিল। আমি যদি ধরেন কোন বাই এনি চান্স আমার ফ্যামিলি থেকে কাউকে পাঠাইতাম বা এরকম কোনো কিছু হইতো, তাহলে হয়তো বা হইতো। কিন্তু আমি তো তখন বলে দিছি গ্রাজুয়েশন যে ব্যাপারটা ছিল, যে আসলে আসলে সমাজে বা অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা। কেন শোচনীয় অবস্থা? এই সমাজের ছোট ছোট ছেলেপেলেগুলা মেয়ে নিয়ে আসতেছে, মেয়ের বাসায় যাচ্ছে, এই যে একটা কেয়া ছিল, ট্রেন্ডিং ছিল, এই ট্রেন্ডিং গুলোতে আমি খুব ভয় পাইতাম। কেন ভয় পাইতাম? যে আসলে একটা রেসপেক্ট বা সম্মান মানুষের কিন্তু থাকে সমাজের মধ্যে। ঠিক সেরকমই আমি ভাবছি যে আসলে আমার যারা সিনিয়র ছিল, আমার যারা জুনিয়র, মোস্ট জুনিয়র, তারাও এই কাজগুলো করছে, সিনিয়ররাও এই কাজগুলো করছে। তো আমরা, মানে আমি চিন্তা করছি যে না, আসলে এরকম কোনো কাজ করা যাবে না যাতে করে মা বাবার সম্মানহানি হয়। আমার তো কোনো সমস্যা ছিল না, আমি তাকে বিয়ে করতাম, বা আমার ফ্যামিলিকেও বলে রাখছি, আমার ফ্যামিলিও বলেছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই।
এর থেকে আর কি সাপোর্ট আমি চাবো? এর থেকে বেশি সাপোর্ট আর কি দিবে আমারে বলেন? সবকিছু তো ঠিক ভাইয়া আছে। শেষে দেখবেন যে ওই যারা ফ্যামিলি নিয়ে বেশি মানে সমাজ ফ্যামিলি নিয়ে বেশি চিন্তিত বা চিন্তা করে তারাই হচ্ছে এই ধরনের ধোঁকাগুলা খায় আর কি। তো ওই চিন্তা করেই আর কি এই সমস্যাটা তৈরি হয়েছে, না হইলে কোনো কিছু একটা হয়ে যেত। অবশ্য আমার বলছিল চলো পালাই যাই, না এই ভয়ের জন্য আমি কিন্তু এই কাজগুলো করি নাই, আমি চাইলেই করতে পারতাম। সে আমার সাথে পালাই যেতে রাজি। আমি যদি পালাই না গিয়েও ওরে সরাসরি আমার বাসায় নিয়ে আসতাম, আমার বাপ কিছুই বলতো না। আমি বুঝাইতাম যে হ্যাঁ ওর বাসা থেকে এরকম এরকম করতেছে, সে আমার ছাড়া থাকতে পারবে না, আমি তার ছাড়া থাকতে পারবো না, এই জন্য আমি তার নিয়ে আসি। কিচ্ছু বলতো না, ঠিক আছে বাবা কেন সমস্যা নিয়ে নাই। আসেননি ভাইয়া? আমারই আফসোস হচ্ছে আপনার জন্য। ওই যে আমি যে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ছোট ছিলাম তো তখন, ছোট বলতে কি অনার্সই করতাম তখন। এখন আচ্ছা হলে নিয়ে আসতেন তাই না? সাথিয়া বলতে আপু খুব মজা পাচ্ছেন তাই না? হ্যাঁ দাদা, শোনা কাহিনী আবার শুনলাম। উনি আর কি ভাইয়া জানে। আমিও ভাইয়া মেনে নিতে পারতেছি না। খালি হ্যাঁ আমরা এতিমের মতো প্রথমবার শুনলাম না ভাইয়া? হ্যাঁ আপনাদের প্রথমবার শুনুন, যারা প্রথমবার শুনছে অনেকে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শেষ করবো কখন? ভাইয়া আরো 2টা শর্ট এখনই করে দেন ভাইয়া। না সমস্যা নাই, ক্লাস করতে থাকেন, হয়েছে বাদ দেন। এই গল্পের মধ্যে থাকলে গল্পই শেষ শেষ হবে না গল্প। আচ্ছা, ইট ইজ ফুল অফ ইমোশন, অর্থাৎ রিভেঞ্জটা হচ্ছে ফুল অফ ইমোশন। অর্থাৎ প্রতিশোধ নেওয়াটা খুব খারাপ কাজ, প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ না নিয়ে আমাদেরকে, যদি খুব প্রতিশোধ পরায়ণ হয়ে থাকেন, আপনি প্রতিশোধ নিতেই হবে, প্রতিশোধ না নিলে হচ্ছে না, তাহলে আপনি আইনের রাস্তা, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। বুঝতে পারছেন? ভাইয়া। অর্থাৎ এই যে রিভেঞ্জটা বলতে, টেকিং রিভেঞ্জ ব্রেকস দ্য রুলস। কি বললাম? টেকিং ব্রেক আচ্ছা এটা এখানে নেই, শেষের দিকে। টেকিং রিভেঞ্জ ব্রেকস দ্য ল, ব্রেকস দ্য ল, এইটা আগে। রিয়েল জাস্টিস is calm and legal, is calm and legal। অর্থাৎ রিয়েল জাস্টিস যেটা, বাস্তবিক যে বিচারটা রয়েছে, এটা হচ্ছে খুবই শান্ত প্রকৃতির হবে এবং লিগাল হবে, ন্যায়পরায়ণ হবে, ভালো হবে। অর্থাৎ লটাকে ফলো করবে, তারা আইনটাকে ফলো করবে, আইনটাকে ফলো করবে এবং আইন ফলো করে লজিকের যে ব্যাপারে, যুক্তিকে ফলো করবে তারা। এখানে কোনো ইমোশনকে ফলো করা হবে না, যে যুক্তিসঙ্গত কারণে কি আপনি পক্ষে পাবেন নাহলে বিপক্ষে পাবেন, এরকম ব্যাপারটা। যে মূল যে সমস্যাটা রয়েছে, এটা আইনের মাধ্যমে, এটা ল প্রয়োগ করে কি করার চেষ্টা করা হবে, সমাধান করার চেষ্টা করা হবে, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা হবে। ক্লিয়ার? জি ভাইয়া। টেকিং রিভেঞ্জ ব্রেকস দ্য ল। অর্থাৎ এই যে আপনি প্রতিশোধ দিবেন, এই প্রতিশোধটা ব্রেক, আইনটাকে কি করবে, নষ্ট করবে, আইন ভাঙবে, এই বিষয়টা করা যাইতো না। বুঝতে পারছেন? এই কারণে মূলত কি বলছে ফ্রান্সিস বেকন, এটাকে, এই রিভেঞ্জটাকে কি বলছে? ওয়াইল্ড জাস্টিস। ক্লিয়ার? জি ভাইয়া। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন কি? রাইটের শর্ট নোট এন্ড অ্যাপ্লিকেশন ভাইয়া। এটা শর্ট নোট। ভাইয়া আরেকটা উপরে আছে, হাউ ডাজ লাভ ডিগ্রেড এ হিউম্যান বিং? ডিগ্রেড মানে কি বলেন? অধঃপতন। গুড। হাউ ডাজ লাভ ডিগ্রেড আ হিউম্যান বিং? একজন মানুষের জীবনে আসলে ভালোবাসাটা কিভাবে অধঃপতন নিয়ে আসে। ঠিক উচিত কহিয়া আছেন তিনি, উচিত বলিয়াছেন তিনি। ভাইয়া উনিও যে সবসময় বাস্তব বলেন, ফ্রান্সিস বেকন। হ্যাঁ, যে বাস্তববাদী প্র্যাকটিক্যাল থট নিয়ে তো কথা বলবেন তিনি। আসলেই তো এই যে জি ভাই, এই ভালোবাসা করে শুধু আমার মাথাটাই ঠিক ছিল, নাহলে তো আমিও এরকম অধঃপতনের দিকে চলে যাইতাম, কি থেকে কি করে ফেলতাম। তার মানে কি আমি কতটা সাত
তাহলে আমিও সেই ভুলটা করে ফেলতাম। আচ্ছা, ভাইয়া আপনার সেলফ কন্ট্রোল অনেক বেশি। সেলফ কন্ট্রোল থাকতে হবে, সেলফ কন্ট্রোল না থাকলে হবে? সেলফ কন্ট্রোল থাকে না রে ভাই। এগুলা হচ্ছে বলার মতো কথা, খালি বলা যায়, কিন্তু আসলে ইমোশনের ব্যাপার তো টোটালি, এগুলা অন্যরকম একটা জিনিস। তার মানে এখনো মনে পড়ে, তাই না ভাইয়া? অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না তো। মনে পড়বে না এরকম তো কোনো কিছু না, অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক, মনে পড়বেই। হীরার টুকরা হারাই ফেলছেন ভাই। ঠিক কথা কইছেন। আর বইলেন না কেউ, ভাইয়ার কিন্তু খারাপ লাগতেছে। না না, আমার খারাপ লাগতেছে না, আমার ভালো লাগতেছে, আমার সিরিয়াসলি আমার ভালো লাগছে। আমি বলতে যে পারছি, আপনাদের বলছি, আপনাদের সাথে শেয়ার করছি, আমার খারাপ লাগে না, ভালো লাগতেছে। জানলেন আপনারা কি সমস্যা? মানে বিষয়টা এরকম, মানুষের জীবনে কিছু কিছু বিষয় হাইড করার মতো থাকে, কিছু কিছু বিষয় বললে আরো বেশি ভালো লাগে। এই যে আমি কথাগুলো বলছি আপনাদের, আমার বেশি ভালো লাগতেছে, কারণ আমি একজনকে ভালোবাসতাম, মানে ভালোবাসা জিনিসটাকে আমি বুঝছিলাম, একবার বুঝছিলাম যে আসলে লাভ, এই যে ভালোবাসা করে মানুষজন। যেদিন আমি চলে আসবো, বললাম তো যে আমি পিছনে ফিরে তাকাইলে মনে হয় আমি পড়ে যাব, আমি তখন আমার রিয়েলাইজেশন আসছে যে আসলে আমি তারে মনে হয় ভালোবাসি। তখন আমার মনে হয়েছে আমি মনে হয় তারে ভালোবাসি। বুঝতে পারছেন ভাই? আর বলেন না, আমারই খারাপ লাগতেছে। তখন মনে হয়েছিল আমার ভালোবাসি তারে আমি। আগে কিন্তু মনে হয়েছিল কি, যাই হয়ে যাক না, হয়তো বা 2-4 দিন খারাপ লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। নরমালি যেটা সবাই বলে, বড় ভাই সিনিয়র বন্ধু বান্ধব যেগুলো বলে, সান্ত্বনা দেয়, 2-4 দিন খারাপ লাগবে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, তারপরে ঠিক হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু বলবে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে কি তাই হয়? কখনো হয় না। জি না ভাইয়া। ইমোশনের ব্যাপার তো অন্যরকম জিনিস। ওকে, হাউ লাভ ডিগ্রেড আ হিউম্যান বিং, একজন মানুষকে কিভাবে অধপতনের দিকে নিয়ে যায়। আচ্ছা, লাভ মেক্স পিপল লুজ ক্লিয়ার থিঙ্কিং, মেক্স পিপল ক্লিয়ার থিঙ্কিং। অর্থাৎ এই যে লাভ রয়েছে, মানুষকে কি করে ক্লিয়ার থিঙ্কিং, পরিষ্কার চিন্তা ভাবনা থেকে তাকে কি করে ব্যাহত রাখে, তার চিন্তা ভাবনার শক্তিটা কমিয়ে দেয়। যদি সে চিন্তা ভাবনার শক্তিটা ঠিক রাখতে পারে, তাহলে ভালোবেসে মানুষজন কি করবে না, উল্টাপাল্টা কাজ করবে না, উল্টাপাল্টা কাজ করবে না, সবকিছু সে চিন্তা ভাবনা করে কাজগুলা করবে, এরকমটা। বুঝতে পারছেন? মানে সে ভালো করে চিন্তা করতে পারবে না, ডু নট থিঙ্ক ক্লিয়ারলি। সে যে প্রবলেম গুলা কি করবে, যে ইগনোর প্রবলেমস, খারাপ সিদ্ধান্ত গুলা সে নিবে, তখন ব্যাড চয়েস, এই সিদ্ধান্ত গুলো সে উপনীত হবে। বুঝতে পারছেন? লাভ ক্যান লিড, খুব সুন্দর একটা কথা, টু লস, লো ডবল এস না, ঠিক আছে, বলুন লস অফ, এই যে সেলফ কন্ট্রোল, ভেরি ইম্পর্টেন্ট থিং, যে লাভ ক্যান লিড টু লস অফ সেলফ কন্ট্রোল। ভালোবাসাটা আপনাকে কি, আপনার যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা, এটা আপনি হারায় ফেলবেন। এটা করে থাকে এই ভালোবাসা। বুঝতে পারছেন? মানুষ তার যে কাজ রয়েছে সে কাজ ভুলে যাবে, তার যে দায়িত্ব রয়েছে সে কাজ ভুলে যাবে। আমরা স্টুডেন্ট হয়ে কি করবো, পড়াশোনা করবো, তাই না? এই পড়াশোনার ভাগে আমরা ভালোবাসার প্রেমে পড়ে যাই, ভালোবাসি, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা ক্রিয়েট হয়, যদিও আমরা তখন পর্যন্ত জানি না যে ভালোবাসা জিনিসটা আসলে কি। এখনকার জেনারেশনের মধ্যে যেটা দেখা যায়, ক্লাস 4, 5, 6, 7, 8 এই বয়সেই, ক্লাস 5 এর বাচ্চা বলে প্রেম করে, রিলেশন করে। ভালোবাসা কি সে বোঝে? সে বোঝে না। তারা নাকি ভালোবাসা করে, সে নাকি তারে ভালোবাসে। দূষিত হয়ে গেছে পরিবেশটা। এইরকম হচ্ছে পরিবেশ ক্রিয়েট হয়েছে। ভালোবাসা জিনিসটা কি সেটাই বোঝে না, কিন্তু ভালোবাসে, এই যে ব্যাপার। এই জন্য মানুষ তাদের যে ডিউটি রয়েছে, তাদের যে রেসপন্সিবিলিটি রয়েছে, এটা ভুলে যায়, এই ভালোবাসার কারণে ভুলে যায়। বুঝতে পারছেন? এবং কি হয়ে যায়, টু ইমোশনাল,
খুব বেশি পরিমাণে ইমোশনাল হয়ে যায়, আবেগ প্রবণ হয়ে যায়। এই জন্য ক্লাস 9-10 এর বাচ্চা কাচ্চারা এখন বিয়ে শাদী করে, বিয়ে না দিলে আমি মইরা যাবো, এই করবো সেই করবো, এরকম কথা বলে। ছেলেরা বলে বাপরে, আমার মামাতো ভাই, নিজের মামাতো ভাই আমার, সে এসএসসি পরীক্ষা দেয়নি, না দিছে নাকি দেয় না, এরকম খুব কাছাকাছি, হয় দিয়ে শেষ করলো মাত্র, নাহলে দিবে, এরকম সিচুয়েশনে সে বিয়ে করবে এবং বিয়ে করছে। আমি যে তার বড় ভাই, সে আমার দিকেও দেখলো না। আপনি বসে থাকেন ভাই, ওই ঠাকুরানির হাতে গিয়ে ভাত খেয়ে আসেন। সেটাই তো করা আচ্ছা লাগছে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বাংলাদেশের ভিতরে যদি 12 বছরের মেয়ে পালাইতে পারে ছেলের হাত ধরে, তাহলে ভাইয়া ওইটা তো বহুত, 16-17 বছর তো অনেক হয়ে গেছে না? হ্যাঁ, ওই তো ঠিকই আছে, অনেকদিনই বিয়ে করছে না, এখন তো বাচ্চা মেয়েও হইছে, এই হচ্ছে অবস্থা। ওকে ফাইন, সামনের দিকে যাই, কোনো ব্যাপার না, সবকিছুই সম্ভব, অসম্ভব কিছু না। তারপরে হচ্ছে এটা আমি কিছু বলবো না, এটা আপনারাই বলেন। Jealousy, love cause is jealousy. Is it right or wrong? রাইট ভাইয়া, ভাইয়া 200% রাইট। 200% রাইট। খুবই ভালো অভিজ্ঞতা আছে, যারা বলছেন রাইট, খুবই ভালো অভিজ্ঞতা আছে। না ভাইয়া, আপনার কাছ থেকে অভিজ্ঞতা নিলাম মাত্র। আরে বাবা, আমার মধ্যে এরকম জেলাসি ছিলই না। আমি তারে কইতাম, তুমি তোমার বন্ধু বান্ধবরা নিয়ে ঘুরে আসো, যাও ঘুরতে যাও, এনে ওইখানে যাও, ওই জায়গাতে, তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরো না কেন? আমি এইভাবে বলতাম, ও ঘুরতো না, পছন্দ করতো না। আমি তাকে বলতাম, আই গিভ হার ফুল ফ্রিডম, তুমি কি করবা করো, কিন্তু আমার ট্রাস্ট, আমার বিশ্বাস কখনো ভাঙবা না। কথা ছিল, মূল কথা ছিল এটা, বুঝতে পারছেন? মূল কথা যে আমি তোমাকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের জায়গাটা কখনো ভাঙিও না। তুমি কার সাথে ঘুরবা, তোমার বন্ধু বান্ধব থাকবে, অস্বাভাবিক কিছু না। এবার আমারও বন্ধু বান্ধব ছিল, আমার বন্ধু থেকে বান্ধবীরা বেশি ক্লোজ ছিল, আমার বান্ধবীরা আমার ক্লোজ ছিল। আমি বলতাম তাদের সাথে কথা বলে দিতাম, সবকিছু শেয়ার করতাম। আমি তাকে ঘুরতে যাইতে বলতাম, হ্যাঁ ঘুরতে যাও, এই সেই করো, এখানে যাও, ওখানে যাও, আজকে বন্ধুরা মিলে সবাই মিলে চটপটি খাও, ফুচকা খাও, এগুলো বলতাম, রেস্টুরেন্টে যাও। ফিনান্সিয়াল সাপোর্ট কে দিত? ফাইন্যান্সিয়াল সাপোর্ট এগুলাতে আসলে বন্ধু বান্ধবদের, ছেলে বন্ধুদের সাথে যখন কোনো মেয়ে ঘুরতে যাবে, মেয়ে বন্ধুদের ফাইন্যান্সিয়াল মানে টাকাটা বেশি খুব লাগে না, এটা বাস্তব জিনিস। যে আসলে দেখা গেলো ছেলে বন্ধুরা গেছে, তার মানে ম্যাক্সিমাম টাইম দেখা যায় ছেলেরাই বিলটা পরিশোধ করে। আর ধরেন কত টাকা খাবে, সবাই বন্ধুদের সাথে গেলে তো একটা অন্যরকম কি থাকতো, যে আমার বিলটা আমি দিচ্ছি, এরকম একটা ব্যাপার থাকতো, এরকম একটা ব্যাপার। জি ভাইয়া, বন্ধুদের সাথে গেলে ওখানে ছেলে মেয়ে আসলে সবাই ইয়ে করে। আরে ভাই, আমরা যখন বন্ধুরা যাই, শুধু বন্ধুরা, আমরা যখন বন্ধুরা যাই, তখন আমাদের মধ্যে এই জিনিসটা থাকে না। বন্ধুরা উইথ বান্ধবী, যখন বান্ধবীরা আসে, তখনই ঝামেলাটা হয়, আমার টাকাটা আমি দিব, টাকাটা ও দিবে, এরকম তাদের কথাবার্তা হয়। কেন রে ভাই, আমরাই দিয়ে দিব, সমস্যা নেই, তোদের দেওয়া লাগবে না। এই তো সমস্যা নাই তো। ওটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট খুব বেশি টাকা পয়সা যে লাগবে এমনটাও তো না। এক প্লেট ফুচকা খেতে কত টাকা লাগবে? 30 টাকা লাগবে, 20 টাকা লাগবে, 25 টাকা লাগবে। এখন হয়তো দাম বাড়ছে, তখন তো দাম কম ছিল, 25-30 টাকা ছিল, কোনো ব্যাপার না। 2 জনকে, 3 জনকে, 4 জনকে খাওয়ালে 4 জন মিলে গেলে 100 টাকা যাবে সর্বোচ্চ। কত টাকা খরচ করে ফেলি, হিসাব থাকে না। এই একটা টাকা, এরকম জেলাস আমি ছিলাম না, বা জেলাস তৈরি করে মানুষকে অবশ্য, যে এটা আসলে দেখলো, এই তুমি তোমার ওই বন্ধুর সাথে গেছো কেন, ওই বন্ধু তোমার ছবিতে লাভ রিয়েক্ট দিবে কেন, এই করবে কেন, ওই করবে কেন, নো আর্গুমেন্টস। এগুলা ক্রিয়েট হচ্ছে এখন, কিন্তু আমাদের সময়, আমার কাছে এইগুলা কখনো তর্কাতর্কির বিষয় ছিল না। বিষয়টা এরকম। এই জন্য তো আমার মতো বয়ফ্রেন্ড ছিল তার, এটা তার 7 কপালের ভাগ্য। আমারও 7 কপালের ভাগ্য, আমার মতো মানে ওর মতো গার্লফ্রেন্ড আমার ছিল। বুঝতে পারছেন বিষয়টা এরকম। আসলে একটা কথা বলি, না পাওয়াটাই ভালোবাসা, পাইলে ভালোবাসা শেষ, না পাওয়াটাই ভালোবাসা। তাদের জন্য সান্ত্বনা হলো, না পাওয়াটাই ভালোবাসা, বুঝছেন?
জি ভাই সান্ত্বনা পরিষ্কার। ভাইয়া এখন না পাওয়াটা ভালোবাসা এই জন্য বলা হচ্ছে যে তার প্রতি এখনো একটা ভালো লাগা কাজ করে বা তার কথা মনে হয়, এই জিনিসটা থাকতো। কিন্তু দেখা গেল একসাথে ছিলেন, সংসার করলেন, ভালোবাসাটা থাকবে কিন্তু আগের মতো ভালোবাসাটা থাকবে না। দেখবেন সংসারের মধ্যে ঝগড়া ঝাঁটি এগুলো লেগে থাকবে, এই করবে সেই করবে, এই তোমারে বিয়ে করে ভুল করছি আমি, এই সব কথাবার্তা বলতে হইতে হবে, একদিন না একদিন বলবেই কোনো না কোনো হাজবেন্ড যদি রিলেশন করে সে বিয়ে করে। এই বলছিলা কিছুই করো না, এই প্রলোভন দেখিয়েছো। ছেলেদের কাজ মেয়ে পড়াইতে গেলে এই কাজগুলো করে। আমরা অবলামে পড়ি নাই, বাড়িয়ে বলবে, তার প্রশংসা না করলে সে রাগান্বিত হবে। এই পড়ি নাই আমরা? হ্যাঁ ভাইয়া পড়ছিলাম আমরা এগুলা। বিষয়গুলো এরকম যে আসলে জেলাসি ক্রিয়েট করবে, এটা হচ্ছে মেন একটা টপিক, যেটার মাধ্যমে আপনার মধ্যে হাতাহাতিও হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, দেন এই প্রশ্ন শেষ, এই 3টা পয়েন্ট। লাস্ট কোশ্চেন, অ্যাফোরিজম, তাই না? জি ভাইয়া। অ্যাফোরিজম নিয়ে আলাদা করে কি বলবো, সবাই জানেন। ব্যাকরণের যে আছে এগুলো হয় সেটা কোন স্টাইলে? অ্যাফোরিজম জিনিসটা কি আসলে, আর প্রভাব জিনিসটা কি? দুইটা জিনিস দুই রকম, সেম জিনিস কিন্তু ভিন্ন। কিভাবে? প্রভাব যেটা প্রবাদ বাক্য, সব ইউনিভার্সাল ট্রুথ, সত্য, কিন্তু কে বলছে জানি না। অ্যাফোরিজম কে বলছে এটা জানি। এটা হচ্ছে ডিফারেন্স অ্যাফোরিজম এন্ড প্রভাবের মধ্যে। দুইটাই ইউনিভার্সাল ট্রুথ, বাট ওটা হুজ সাইড আমরা জানি না, প্রভাব যেটা, আর এখানে হুজ সাইড কে বলছে এটা আমরা জানি। যেমন ফ্রান্সিস বেকন যে কথাগুলো বলছেন, ওয়াইফস আর ইয়ং ম্যান মিস্ট্রেস, তারপর কি মিডল এজ কম্পেনিয়ন এন্ড ওল্ড এজ নার্স। এই কথাটি সত্য কিনা? তাহলে এই কথাটা যদি সত্য হয় তাহলে এটা কে বলছে? ফ্রান্সিস বেকন বলছে, এই কারণে এটা অ্যাফোরিজম। আর এই যে অন্যান্য যে প্রবাদ বাক্যগুলো আছে এগুলো কে বলছে আমরা জানি না, এই জন্য ওগুলো প্রবাদ বাক্য। প্রভাব ডিফারেন্স বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এই ছিল প্রশ্ন, শর্ট কোশ্চেন, সব শর্ট কোশ্চেন পড়াই দিলাম। এখন ব্রড আছে মনে হয় 3টা। বাপরে, কখন শেষ করবো এগুলা? 3 ঘন্টা লাগবে। ভাইয়া অ্যাপোরিজম সম্পর্কে কি বলছেন আর একটু বলেন, নেট ছিল না তো শুনতে পাই নাই। অ্যাফোরিজম সম্পর্কে কিছু বলে নেই। অ্যাফোরিজম জিনিসটা কি এটা আপনি জানেন না? বলেন, জানেন কিনা? অ্যাফোরিজমের ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা কনসাইজ স্টেটমেন্ট, একটা সংক্ষিপ্ত, লিটল, সিম্পল একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা কি বুঝাবে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আমি ডিফারেন্স করছি প্রভাবের সাথে, প্রবাদ বাক্যের সাথে। প্রবাদ বাক্য জিনিসটা কি, যে এইটা হচ্ছে প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যটি কে বলেছে আমরা জানি না, অর্থাৎ কোন প্রবাদ বাক্যই জানি না কে বলেছে, আইডেন্টিফাই করতে পারবো না, এই কথাটা ও বলছে। কিন্তু অ্যাফোরিজম জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা কথা, যেমন অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফের আমি একটা এক্সাম্পল দিছি, অফ ওয়াইফস আর ইয়ং ম্যান মিস্ট্রেস, কম্পানিয়ন ফর মিডল এজ এন্ড ওল্ড ম্যান নার্সেস, এই কথাটা বলছি। এটা কে বলছে? ফ্রান্সিস বেকন বলছে। এই কথাটাও কিন্তু সত্য। এটাই হচ্ছে প্রভাব, সরি, অ্যাফোরিজম। ক্লিয়ার? ওকে, সবাই অনেক ক্লান্ত হয়ে গেছেন, সবাই অনেক বোর হয়ে গেছেন। জি ভাইয়া। সবাই অনেক ক্লান্ত হয়ে গেছেন, সবাই অনেক বোর হয়ে গেছেন। এখন যদি আমি ব্রড কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করি, মাথার মধ্যে কিছু ঢুকবে না, পরীক্ষার আগে শেষ করে দিব আমি, টেনশন নাই। ওকে ওকে ভাইয়া। আজকে এ পর্যন্ত আলোচনা থাকবে। যদি ভাইয়া নেট চলে গেছে। ভাইয়া অ্যাপোরিজমের এখানে প্রভাবসের সাথে যে ডিফারেন্স আছে ওটা লিখা যাবে? চাইলে আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, লিখলে আরো বেশি ভালো হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া
ইয়া স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল ওটা কি এসে নাকি একটা ভাষণ? এটা হচ্ছে একটা ভাষণ। ওটা কি ধরনের লিখা? যদি কোয়েশ্চেন আসে কি হবে? হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, তাহলে অ্যান্সারটা কি কি হবে? স্পিচ, ইট ইজ এ স্পিচ। এবং কে স্পিচটা দিয়েছিল সেটা বলে দিবেন, শেষ। আচ্ছা ভাই। ওকে ভাইয়া, কালকে কয়টার সময় ক্লাস হবে? আগামীকাল তো হচ্ছে কি বলে পয়লা বৈশাখী। 14ই ফেব্রুয়ারি না? হ্যাঁ, এপ্রিল ভাইয়া। 14 এপ্রিল। ভাইয়ার মনে আজকে এগুলা ঘুরতেছে হচ্ছে 14 এপ্রিল। 14 এপ্রিল। কিছু ছেলে মেয়ে 14 ফেব্রুয়ারি পালন করবে কালকে। না, আমার জীবনে আমি সবাই কি 14 নিয়ে হাসাহাসি করতেছে? আমার তো নেট ছিল না, জানি না। এই শোনো, আরেকটা 14 সত্য কথা কই। আমার জীবনে আমি কোনোদিন 14ই ফেব্রুয়ারি আলাদা করে সেলিব্রেট করি নাই, বুঝছেন? আমাদের প্রতিটা দিন 14 ফেব্রুয়ারি। আচ্ছা, যাই হোক, সেগুলো কথা না বলি। অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। হবে হ্যাঁ কি আপু? কালকে কি ক্লাস নিবেন? ক্লাস তো নিতে হবে, নাহলে তো শেষ করতে পারবো না। এখন ক্লাসটা কখন নিব এটা চিন্তা করতেছি। কালকে আমাকে একটু আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে, সেখানে গিয়ে ফ্যামিলিকে সময় দিতে হবে। ওটাই চিন্তা করতেছি কখন নিব। ভাইয়া তাহলে রাতেই নিয়ে নে। রাতে এখন যদি বাড়িতে থাকি তাহলে হয়তো বা রাতে আমাকে ক্লাসটা স্ক্রিনে নিতে হবে, আর না হলে যদি চলেই আসি তাহলে পড়ে নিতে হবে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, যেমনি হোক যেভাবে হোক ক্লাসটা নিবো আর কি। যেমনি ভাই হোক আপনি এখন থাকেন কোথায়? আমি থাকি ঠাকুরগাঁয়ে ভাই। আমরা বেশ কিছুদিন আগে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে আসছি, আবার হয়তোবা ঢাকায় যাব বেশ কিছুদিন পর। এভাবে চলতেছে, দেখা যাক কি হয়, কতদিন কিভাবে চলা যায়। ভাইয়া গ্রামের বাড়ি কি ঠাকুরগাঁয়ে না? জি, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট, ঠাকুরগাঁও সদর। ঠিক আছে ভাইয়া তাহলে। ওকে, ভাইয়া তাহলে ঠিক খাওয়া আছে, দাওয়া আজকে করেন, এখানে শেষ শরীরের করে যত্ন দিচ্ছি। নিয়েন। একটা কোয়েশ্চেন ছিল। শিওর, বলেন। ডেট অফ স্যার রোজার আছে, ওইটা ওনার হচ্ছে স্যার রোজারের সারবেন না, ওই স্টিলিকে জানাইছিল, জোসেফকে জানাইছিল যে উনি মারা গেছে। ওটা কি উনি সরাসরি ভাবে তুলে ধরছে নাকি নিজের মতো করে তুলে ধরছিল? ওটা একটা চিঠি একটা। চিঠিটা কি সরাসরি তুলে ধরছিল হুবহু উনি জি, যেটা বলছিল সেটা? চিঠিটাই তুলে ধরা হয়েছে। আচ্ছা ভাইয়া। এটা চিঠিটা দিয়েছিল, বেশ কয়েকজন চিঠি লিখছিল তাকে। চিঠিটা ছিল হচ্ছে তার চাকর, নামটা তো ভুলে গেলাম, কি যেন ছিল, বাটলার। বাটলার যে চিঠি লিখছিল সেই চিঠিটাই মূলত প্রকাশ করছে। ওকে, আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, আজকে শেষ সেখানে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আচ্ছা ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।